হরপ্পা কোথায় অবস্থিত? Sorry, sorry. আজকের টপিকটি তোমরা থাম্বনেল দেখে ঠিকই এসেছো। আজ আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে। প্রাচীন ভারতের ইতিহাস বলতে আমরা কি কি বুঝি? একটা হচ্ছে হরপ্পা সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা। এই যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল, এই সভ্যতাগুলোকে বুঝি। নগরায়ন, নগর পরিকল্পনা, এই জিনিসগুলো। তো আমরা আজ যেগুলো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেগুলো পরীক্ষায় পড়ে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমরা, হরপ্পা কোথায় অবস্থিত? প্রথম কোশ্চেনটা হলো হরপ্পা কোথায় অবস্থিত। এই কোশ্চেনটা অনেকবার পড়েছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। বেশি উল্টো পাল্টো আলোচনা করব না। হরপ্পা কোথায় অবস্থিত? পশ্চিম পাঞ্জাবের মুলতানে অবস্থিত। দেখো, হরপ্পা পশ্চিম পাঞ্জাবের মুলতানে অবস্থিত। অতিরিক্ত তথ্য দেখো, এটি বর্তমানে পাকিস্তানের অন্তর্গত মন্টোগোমারি জেলায় অবস্থিত। তাহলে এখানে কোশ্চেন পড়তে পারে যে হরপ্পা কোথায় অবস্থিত, আর এই পাঞ্জাবের মুলতান জায়গাটা কোথায়? মন্টোগোমারি জেলায়। তাহলে হরপ্পা মন্টোগোমারি জেলায় অবস্থিত। এটি ইরাবতী ও রাভি নদীর তীরে অবস্থিত। ইরাবতী ও রাভি নদীর তীরে এই প্রাচীন কেন্দ্রটা অবস্থিত। 1921 সালে এই স্থানটি প্রথম আবিষ্কৃত হয়েছিল। কত সালে? 1921 সালে। যদি বলা হয় হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1921 সালে। কোনো কোনো বইয়ে আবার 22 সালেও আছে। এটি ছিল সিন্ধু সভ্যতার একটি প্রধান নগর কেন্দ্র। সিন্ধু সভ্যতার একটা প্রধান নগর কেন্দ্র, মানে যেখানে শহর কেন্দ্র বা নগর কেন্দ্র হলো। দ্বিতীয় কোশ্চিনে যাই আমরা, যে হরপ্পা সভ্যতার আবিষ্কার কাদের অবদান রয়েছে? যে হরপ্পা সভ্যতা আবিষ্কার হলো, এটার পিছনে কারা রয়েছে? একটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আর একটা হচ্ছে দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতায় আবিষ্কারের পিছনে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানির অবদান রয়েছে। দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন কত সালে? 1921 সালে। 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার করেন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার করেন। তাদের এই আবিষ্কার ভারতের ইতিহাসকে 5000 বছর পিছিয়ে দেয়। 5000 বছর পিছিয়ে দেয় মানে হলো যে 5000 বছরের পুরনো ইতিহাস আমরা এই হরপ্পা ও মহেঞ্জোদারো থেকে জানতে পারি। এই কাজে জন মার্শাল নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে এই কাজে হরপ্পা সভ্যতার আবিষ্কারের কাজে কে নেতৃত্ব দিয়েছিলেন যদি বলা হয়, তাহলে কি বলবে? জন মার্শাল। জন মার্শাল এই কাজের নেতৃত্ব দিয়েছিলেন। হরপ্পা সভ্যতার খনন কার্য কে পরিচালনা করেন? স্যার জন মার্শাল। ওই যে আবিষ্কার করেন, যে আবিষ্কারের নেতৃত্ব দিয়েছিলেন, সেই খনন কার্য করেন। যে এর নিচে কি আছে যদি বলা হয় যে এই যে জায়গাটা, এটার নিচে কি আছে সেই জায়গাটা দেখার জন্য স্যার জন মার্শাল এটা খনন করেন। খনন করে দেখেন যে ভিতরে কি কি প্রাচীন জিনিসগুলো রয়েছে। স্যার জন মার্শাল কে ছিলেন? তিনি ছিলেন ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের তৎকালীন মহাপরিচালক। যে সময়ে এই হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল তখনকার তিনি মহাপরিচালক। 1924 সালে তিনি আনুষ্ঠানিকভাবে সিন্ধু সভ্যতার আবিষ্কার ঘোষণা করেন। তাহলে কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল? 1924 সালে। তার নেতৃত্বে সিন্ধু উপত্যকার বহু নিদর্শন লোক সমকক্ষে আসে। তাহলে কার নেতৃত্বে
মানে আমরা জানতে পারি, লোক সমক্ষে মানে কি, মানে আমরা বুঝতে পারি, আমরা লোকজন বুঝতে পারে যে হরপ্পা নামে একটা সভ্যতা রয়েছে। কার নেতৃত্বে? সেটা হচ্ছে স্যার জন মার্শালের নেতৃত্বে। তিনি ভারতের প্রাচীন ইতিহাসের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেন, নতুন পথ দেখান। কে? স্যার জন মার্শাল। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মরার ঢিপি বা মৃতের স্তূপ। মরার ঢিপি বা মৃতের স্তূপ, এটা কেন বলা হয়? সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। সিন্ধি ভাষা, কোন ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ? সিন্ধি ভাষায়। এই নগরটি 7 বার ধ্বংস হয়েছিল, ধরা হয় এই নগরটি 7 বার ধ্বংস হয়েছিল এবং 7 বার পুনর্নির্মিত হয়েছিল। 7 বার ধ্বংস হয়েছিল এবং 7 বার পুনর্নির্মিত হয়েছিল বলে এর নাম হচ্ছে মৃতের স্তূপ। এখানে প্রচুর নরকঙ্কাল পাওয়া গেছিল বলে এর নামকরণ। এটি সিন্ধু সভ্যতার বৃহত্তম নগরী ছিল। কোনটি? মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার একটা বৃহত্তম শহর ছিল। হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1922 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। হরপ্পা কেন্দ্রটি 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেন। এর আগেই বললাম। মহেঞ্জোদারো 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন। পাঠ্যপুস্তকে অনেক সময় সামগ্রিক সভ্যতার আবিষ্কার 1922 ধরা হয়, যদি কোনো বইয়ে 1922 সাল হিসাবে ধরা হয়, যে মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার করা হয়, 1922 সালেই ধরা হয়। এর ফলে প্রমাণিত হয় ভারতের আর্যদের আগমনের আগেও সভ্যতা ছিল। এর ফলে কি প্রমাণ করা যায়? যে ভারতে আর্যদের আগমনের আগেও সভ্যতা ছিল। কোন যুগে হরপ্পা সভ্যতার বিকাশ ঘটে? তাম্রপ্রস্তর যুগে। এটি ক্যালকুলেটিক এজ বা ব্রোঞ্জ যুগও বলা হয়। এই যুগটাকে ক্যালকুলেটিক এজ বা ব্রোঞ্জ যুগও বলা হয়। এই যুগটাকে, এই সময় মানুষ তামা ও পাথরের হাতিয়ার ব্যবহার করত। কি কি ব্যবহার করত? কোশ্চেন পড়ে যে তাম্রপ্রস্তর যুগে মানুষ কি কি ব্যবহার করত? তামা ও পাথরের হাতিয়ার ব্যবহার করত। তাম্র মানে তামা, প্রস্তর মানে হচ্ছে পাথর। লোহার ব্যবহার এ যুগের মানুষের জানা ছিল না। লোহার ব্যবহার এ যুগের মানুষের জানা ছিল না। মানে যদি বলে কোন যুগে মানুষেরা লোহার ব্যবহার জানতো না, তাহলে উত্তর হবে হরপ্পা সভ্যতা। হরপ্পার যুগে মানুষ লোহার ব্যবহার জানতো না। তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি তারা জানতো। তাহলে তামা ও টিন মিশিয়ে কি তৈরি হয়? ব্রোঞ্জ তৈরি হয়, এটা তারা জানতো। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। এটি বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশে। সিন্ধু নদীর পশ্চিম তীরে এই নগরী গড়ে উঠেছিল। তাহলে মহেঞ্জোদারোর নগরীটা কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু নদের পশ্চিম তীরে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে পৃথিবীর আহ, মানে অন্যতম ভাস্কর্য বলে আখ্যায়িত করেছেন। এখানে বিখ্যাত মহা স্নানাগার পাওয়া গেছে। এখানে কি পাওয়া গেছে? মহা স্নানাগার পাওয়া গেছে লারকানা জেলায়। হরপ্পা সভ্যতায় কোন ধাতুর প্রচলন ছিল না? কোন ধাতুর প্রচলন ছিল না? একটু আগে বললাম লোহার কোনো প্রচলন ছিল না। হরপ্পাবাসীরা তামা, ব্রোঞ্জ, সোনা, রূপার ব্যবহার জানতো। লোহার আবিষ্কার বৈদিক যুগের শেষের দিকে হয়েছিল। তো লোহার আবিষ্কার কখন হয়েছিল? বৈদিক যুগের শেষের দিকে হয়েছিল। লোহার অনুপস্থিতি প্রমাণ করে এটি লৌহ যুগের আগের সভ্যতা। লোহার অনুপস্থিতি প্রমাণ করে এটি লৌহ যুগের
আগের সভ্যতা। অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি মূলত তামা ও ব্রোঞ্জে তৈরি ছিল। অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি কিসের তৈরি ছিল? তামা ও ব্রোঞ্জের। কোন সভ্যতায়? হরপ্পা সভ্যতায়। হরপ্পা সভ্যতায় অস্ত্রশস্ত্রগুলো তামা ও ব্রোঞ্জের তৈরি ছিল। হরপ্পা সভ্যতায় কোন পশুর অস্তিত্ব সম্পর্কে সন্দেহ আছে? ঘোড়ার অস্তিত্ব পাওয়া যায়নি। ঘোড়ার অস্তিত্ব সম্পর্কে সন্দেহ আছে, যে এই ঘোড়ার অস্তিত্ব হয়তো হরপ্পা সভ্যতায় ছিল না। তাহলে কোন সভ্যতায় ঘোড়ার অস্তিত্ব সম্পর্কে জানা যায়নি? হরপ্পা সভ্যতায়। সুরকোটোটা নামক স্থানে ঘোড়ার হাড় পাওয়ার দাবি করা হলেও তা বিবৃতকর। মানে এই স্থানটা, অনেকে বলছে যে এই স্থানে গিয়ে ঘোড়ার হাড় পাওয়া যাবে, কিন্তু সেখানে যখন দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সেখানে ঘোড়ার হাড় পাওয়া যায়নি। গরু, মহিষ, ভেড়া, ছাগল ও ষাঁড়ের ছিল তাদের প্রধান পালিত পশু। তাহলে হরপ্পা সভ্যতার প্রধান পালিত পশু কি কি ছিল? গরু, মহিষ, ভেড়া, ছাগল ও ষাঁড়। বৈদিক যুগে আর্যদের আগমনের সাথে সাথে ঘোড়ার ব্যবহার শুরু হয়। তাহলে বৈদিক যুগে কারা এসেছিল? আর্যরা এসেছিল। তাদের আসার সাথে সাথে ঘোড়ার ব্যবহার শুরু হয়। মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? নতুন প্রস্তর যুগের সভ্যতা। লিথিক এজ। নিউলিথিক এজ, নতুন প্রস্তর যুগের সভ্যতা। নিউ মানে হচ্ছে নতুন, লিথিক মানে হচ্ছে প্রস্তর। এটি ভারতের প্রাচীনতম গ্রামীণ সভ্যতা। তাহলে নিউলিথিক এজ মানে শহর কেন্দ্রিক সভ্যতা ছিল না গ্রাম কেন্দ্রিক? তাহলে গ্রামীণ সভ্যতা এটা ছিল। এখানে মানুষ প্রথম কৃষিকাজ ও পশুপালন শুরু করে। এখানে মানুষ কি কি শুরু করে? কৃষিকাজ আর পশুপালন শুরু করে। 1974 সালে ফ্রাসোয়া জারিজ এটি আবিষ্কার করেন। 1974 সালে। তাহলে কত সালে ফ্রাসোয়া জারিজ এটি আবিষ্কার করেন? মেহেরগড় সভ্যতা 1974 সালে, 1974। এর সময়কাল অনুমানিক খ্রিস্টপূর্ব 7000 থেকে 2500 অব্দ। এর সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 থেকে 2500 অব্দ। 7000 থেকে 2500 অব্দ মানে হচ্ছে খ্রিস্টের জন্মের আগে। 7000 হলো খ্রিস্টের জন্ম, যদি তোমার এটা যদি খ্রিস্টের জন্ম হয়, মানে এখান থেকে যদি সাল স্টার্ট হয়, তাহলে এদিকে এদিকে যত যাব তত, হ্যাঁ, আহ, সময় এটা বাড়বে। যেমন ধরুন 7000, তারপরে কত আসবে? 6500, এরম করে আসবে। ধীরে 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 এখানে আসবে জিরো। আর এই জিরো থেকে আবার শুরু হবে। এখান থেকে আমাদের শুরু হয় 1 2 করে, 1 2 3 4 এভাবে শুরু হয়। তাহলে খ্রিস্টপূর্বাব্দ যত পিছনে যাবে তত সাল বাড়বে, আর যত সেখান থেকে ফিরে আসা যাবে তত সাল কমবে। আর খ্রিস্টাব্দ হলো সে যত এদিকে আসবে, হ্যাঁ, যেমন এখন 2000 পঁচিশে 25 চলছে, সেটা হলো কি খ্রিস্টাব্দ। তো যত যাবে তত এই সালটা বাড়বে, 2025, তারপর 2026, এভাবে বাড়বে। আর খ্রিস্টপূর্বাব্দ হলো উল্টাটা। খ্রিস্টপূর্বাব্দ হলো যত পিছনে যাবে তত সালটা, অব্দটা বাড়বে। মেহেরগড় মেহেরগড়ের অবস্থান কোথায় হয়েছিল? সিন্ধু ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে। সিন্ধু ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে মেহেরগড় সভ্যতার অবস্থান হয়েছিল। এটি পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশের বোলান গিরিপথের কাছে অবস্থিত। তাহলে মেহেরগড় সভ্যতাটা কোথায় অবস্থিত? বোলান গিরিপথের কাছে অবস্থিত। এটি কাচ্চি সমভূমিতে অবস্থিত। সেই জায়গাটার নাম ছিল কাচ্চি। সেই কাচ্চি সমভূমিতে এই মেহেরগড় সভ্যতাটা অবস্থিত। এই সভ্যতা সিন্ধু সভ্যতার পূর্বসূরি হিসাবে গণ্য করা হয়।
এই সভ্যতাকে সিন্ধু সভ্যতার পূর্বসূরি হিসাবে গণ্য করা হয়। মানে মানে এই সভ্যতাটার পরেই সিন্ধু সভ্যতা এসেছিল বলে এই সভ্যতাকে পূর্বসূরি বলা হয়। এখান থেকেই কার্পাস তুলো চাষের প্রাচীনতম নিদর্শন মিলেছে। তাহলে মেহেরগড় সভ্যতা থেকে কোন কোন চাষের নিদর্শন মিলেছে? কার্পাস ও তুলো চাষের নিদর্শন মিলেছে। প্রাচীন ভারতের লিপির নাম কি? প্রাচীন ভারতের লিপির নাম হচ্ছে সিন্ধু লিপি। প্রাচীন ভারতের লিপি হলো সিন্ধু লিপি। এই লিপির পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। এই লিপির পাঠোদ্ধার করা যায়নি, মানে ওতে কি লেখা রয়েছে এখনো তা পরিস্ফুটন হয়নি। এটি ছিল চিত্রলিপি প্রকৃতির। এটা কেমন লিপি ছিল? চিত্রলিপি প্রকৃতির। পিক্টোগ্রাফিক। পিক্টোগ্রাফিক মানে হলো চিত্রলিপি। লেখাটি সাধারণত ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। লেখাটা এই ডান দিক থেকে বাম দিকে লেখা হতো আরবি অক্ষরের মতো। শিলমোহর ও পোড়ামাটির ফলকে এই লিপি পাওয়া গেছে। তাহলে কোথায় কোথায় পাওয়া গেছে? শিলমোহর ও পোড়ামাটির ফলকে এই লিপিগুলো পাওয়া গেছে, সিন্ধু লিপিগুলো পাওয়া গেছে। হরপ্পা সভ্যতায় কোন পশুকে দেবতা জ্ঞানে পুজো করা হতো? কুযুক্ত ষাঁড়কে পুজো করা হতো। কোন পশুকে? ষাঁড়কে পূজা করা হতো। ষাঁড়ের যে কুজ থাকে, হ্যাঁ, যখন এটাকে এটা হলো ষাঁড়, এই ষাঁড়ের এই অংশটাকে বলা হয় কুজ। এই কুজ যুক্ত ষাঁড়কে পুজো করা হতো। হরপ্পার শিলমোহরে কুজ যুক্ত ষাঁড়ের ছবি প্রচুর পাওয়া গেছে। এটি শক্তি ও প্রজননের প্রতীক হিসাবে পূজিত হতো। তারা মাতৃদেবী ও পশুপতি শিবের উপাসনাও করত। এছাড়া অশ্বত্থ গাছ ও জলকেও পবিত্র বলে মনে করা হতো হরপ্পা সভ্যতায়। লোথাল কোথায় অবস্থিত? বর্তমানে গুজরাট রাজ্যে। বর্তমানে গুজরাট রাজ্যে লোথাল অবস্থিত। এটি ছিল সিন্ধু সভ্যতার প্রধান সামুদ্রিক বন্দর। তা লোথাল কি ছিল? একটা সামুদ্রিক বন্দর, যেখানে মানে উম, জাহাজের পোতাশ্রয় যেখানে গড়ে উঠেছে, হ্যাঁ, যেখানে মাল উঠানামা করে, সেই জায়গাটাকে বলা হয় বন্দর। সেই সামুদ্রিক বন্দর গড়ে উঠেছে লোথালে। কোথায়? গুজরাটের লোথালে। এখানে বিশ্বে প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয় ডকইয়ার্ড আবিষ্কৃত হয়েছে। এখানে বিশ্বের প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয় আবিষ্কৃত হয়েছে। এটি ভোগাবর নদীর তীরে অবস্থিত। কোথায় অবস্থিত? ভোগাবর নদীর তীরে অবস্থিত। এটি ভোগাবর নদীর তীরে অবস্থিত। এখান থেকে মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য চলতো। তাহলে এখান থেকে মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য করা হতো সে লোথাল, গুজরাট রাজ্যের লোথাল থেকে, লোথাল সামুদ্রিক বন্দর থেকে। ভারতে বৈদিক সভ্যতার বিকাশ কবে ঘটেছিল? আনুমানিক ১৫০০ থেকে ১০০০ খ্রিস্টপূর্বাব্দে। আনুমানিক ১৫০০ থেকে ১০০০ খ্রিস্টপূর্বাব্দে কি ঘটেছিল? বৈদিক সভ্যতার বিকাশ ঘটেছিল, মানে বেদ এসেছিল। সিন্ধু সভ্যতার পতনের পর বৈদিক সভ্যতার সূচনা হয়। এই সভ্যতা ছিল মূলত গ্রাম কেন্দ্রিক। এই যে কেন্দ্রিক, এখানে কেন্দ্রিক যন্ত্রণায় ধরা ফেলা হবে। এই যুগে বেদ রচিত হয়েছিল। আর্যরা এই সভ্যতার স্রষ্টা ছিল। তাহলে বৈদিক সভ্যতার স্রষ্টা কে ছিল? আর্যরা। আর্যরা বৈদিক সভ্যতার স্রষ্টা ছিল, মানে স্রষ্টা মানে ওরা তৈরি করেছিল। সাহিত্য। পৃথিবীর প্রাচীনতম সাহিত্যের নাম কি? ঋগ্বেদ। এবার বেদ কয়টি? বেদ হলো 4টি। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদে 1028টি সূক্ত বা শ্লোক রয়েছে। তাহলে ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে? 1028টি শ্লোক রয়েছে। এটি মূলত দেবতাদের উদ্দেশ্যে রচিত শাস্ত্র। এটি মূলত দেবতাদের উদ্দেশ্যে রচিত
একটা মানে শ্লোক। ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ইউনেস্কো এই যে এই শ্লোকগুলিকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমায় তালিকায় অন্তর্ভুক্ত করেছে। চতুরাশ্রমগুলি কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এবার দেখো ডিটেলসে। ব্রহ্মচর্য কোনটা? ব্রহ্মচর্য হলো ছাত্র জীবন ও শিক্ষালাভ। আর্যদের জীবনকে চারটি পর্যায়ে ভাগ করা হতো। আর্যরা জীবনকে চারটি পর্যায়ে ভাগ করতেন। একটা হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য কি? ছাত্র জীবন ও শিক্ষালাভ। গার্হস্থ্য জীবন কোনটা? বিবাহ ও সংসার ধর্ম পালন। বিবাহ ও সংসার ধর্ম পালন হলো গার্হস্থ্য। বানপ্রস্থ সন্ন্যাস কি? সংসার ত্যাগ করে ঈশ্বরের ধ্যানে নিমগ্ন হওয়া। সংসার ত্যাগ করে ঈশ্বরের ধ্যানে নিমগ্ন হওয়াকে বলা হয় বানপ্রস্থ বা সন্ন্যাস। আর্যদের চতুরাশ্রম এর প্রথম আশ্রমের নাম কি? আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? ব্রহ্মচর্য। চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম হচ্ছে ব্রহ্মচর্য। এই পর্যায়ে গুরুর কাছে থেকে বিদ্যা শিক্ষা করতে হতো। এই পর্যায়ে গুরুর গৃহে থেকে বিদ্যা শিক্ষা করতে হতো। এটি ছিল জীবনের প্রস্তুতির সময়। যখন এই মানে শিক্ষা লাভটাই হচ্ছে জীবনের প্রস্তুতির সময়। কঠোর সংযম ও নিয়ম মেনে চলতে হতো। গুরুর গৃহে থাকবে, তাহলে তো কঠোর নিয়ম ও শৃঙ্খলা তাকে মানতেই হবে। শিক্ষা শেষে সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে গৃহে ফিরত। শিক্ষা শেষে সমাবর্তন অনুষ্ঠান হতো, তারপরে গৃহে ফিরত। মানে সমাবর্তন অনুষ্ঠান মানে হলো একটা অনুষ্ঠান যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের গৃহে ফিরতে পারত। তাদেরকে বিভিন্ন রকম মালা টালা দিয়ে বরণ করেন, মানে ফেয়ারওয়েল জানানো হতো, বিদায় জানানো হতো। তাকে সমাবর্তন অনুষ্ঠান বলা হয়। সভা ও সমিতির কাজ কি? রাজাকে পরামর্শ দেওয়া। সভা ও সমিতির কাজ হলো রাজাকে পরামর্শ দেওয়া। এবার সভা কি কি নিয়ে গঠিত? বয়োজ্যেষ্ঠ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত হয় সভা। সমিতি কারা? সাধারণ মানুষের প্রতিনিধিদের নিয়ে গঠিত হতো। সাধারণ মানুষের যারা প্রতিনিধি, যারা কথা বলতে পারতো, তাদেরকে নিয়ে সাধারণ মানুষের যে সমস্যা তারা যে তুলে ধরতো, সেই সমস্যার সমাধানের জন্য ওরা প্রতিনিধি তৈরি করেছিল সাধারণ মানুষেরা। সেই প্রতিনিধি যখন রাজার কাছে নালিশ করত, তখন তাদেরকে নিয়ে যে মানে দল গঠিত হতো তাকে বলা হয় সমিতি। এগুলি রাজার স্বৈরাচারী ক্ষমতা নিয়ন্ত্রণ করত। এগুলি রাজার স্বৈরাচারী, রাজা যখন স্বৈরাচারী হয়ে যেত, জুলুম করত প্রজাদের উপর, এগুলি এই যে সভা ও সমিতি স্বৈরাচারী ক্ষমতা নিয়ন্ত্রণ করত। অথর্ববেদে এদের প্রজাপতির দুই কন্যা বলা হয়েছে। তাহলে অথর্ববেদে সভা ও সমিতিকে কি বলা হয়েছে? প্রজাপতির দুই কন্যা বলা হয়েছে। সপ্তসিন্ধু কোন অঞ্চলকে বলা হতো? সপ্তসিন্ধু কোন অঞ্চলকে বলা হতো? সপ্তসিন্ধু হলো শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধু ও সরস্বতী। আর্যরা প্রথমে এই অঞ্চলেই বসতি স্থাপন করেছিল। তাহলে কোন কোন অঞ্চলে? এই এই অঞ্চলগুলির আশেপাশেই বসতি স্থাপন করেছিল। এটি বর্তমানে পাঞ্জাব ও তার আশেপাশের অঞ্চল। বর্তমানে যে পাঞ্জাব আছে, পাঞ্জাব রাজ্য, সে তার আশেপাশের এই অঞ্চলটা। সরস্বতী নদীর বর্তমানে লুপ্তপ্রায়। সরস্বতী নদী বর্তমানে লুপ্তপ্রায়, মানে হারিয়ে যাচ্ছে। ঋগ্বেদে এই অঞ্চলের উল্লেখ বারবার পাওয়া যায়। তাহলে কোন বেদে সপ্তসিন্ধুর উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদে। পাটলিপুত্র নগরী কে নির্মাণ করেন? অজাতশত্রু শুরু করেন, উদয়ভদ্র সম্পন্ন করেন।
পাটলিপুত্র ছিল মগধের রাজধানী। তাহলে পাটলিপুত্র কার রাজধানী ছিল? মগধের রাজধানী। গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে এটি অবস্থিত ছিল। তাহলে কোন কোন নদীর সঙ্গমস্থলে বা সংযোগস্থলে এটি অবস্থিত ছিল? গঙ্গা ও সোন নদী। বর্তমানে এটি পাটনা নামে পরিচিত। বর্তমানে এটি পাটনা নামে পরিচিত। আগে কি ছিল? পাটলিপুত্র নগরী। এখন সেটা পাটনা নামে পরিচিত। পাটনা, পাটনা বিশ্ববিদ্যালয়। উদয়ভদ্র রাজগৃহ থেকে এখানে রাজধানী স্থানান্তরিত করেন। উদয়ভদ্র যিনি ছিলেন, তিনি রাজগৃহ থেকে এখানে রাজধানী স্থানান্তরিত করেন। মহাবীর কোন জাতি বা কুলে জন্মগ্রহণ করেছিলেন? জ্ঞাত্রিক কুলে জন্মগ্রহণ করেন। জ্ঞাত্রিক কুলে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। এটা পড়তে পড়ে পরীক্ষায়, যে মহাবীর কোন জাতি বা কুলে জন্মগ্রহণ করেছিলেন? জ্ঞাত্রিক কুলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কুণ্ড গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কত খ্রিস্টপূর্বাব্দে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন? বৈশালীর কুণ্ড গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হলো সিদ্ধার্থ ও মাতার নাম ত্রিশলা। তাহলে মহাবীরের পিতার নাম কি ছিল? সিদ্ধার্থ, আর মাতার নাম ত্রিশলা। তিনি ছিলেন জৈন ধর্মের 24তম ও শেষ তীর্থঙ্কর। তাহলে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর হলো মহাবীর। 30 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। 30 বছর বয়সে বাড়িঘর ছেড়ে চলে যান। পার্শ্বনাথ কে ছিলেন? 23তম জৈন তীর্থঙ্কর। পার্শ্বনাথ ছিলেন 23তম জৈন তীর্থঙ্কর। তিনি মহাবীরের 250 বছর আগে জন্মগ্রহণ করেন। তাহলে জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ কত সালে জন্মগ্রহণ করেন? 250 বছর আগে। যখন মহাবীর জন্মগ্রহণ করেন তার 250 বছর আগে, অনেক পুরনো। তিনি চতুর্জাম প্রচার করেন। চতুর্জাম কি? অহিংসা, সত্য, অসন্তয়, অপরিগ্রহ ইত্যাদি। মহাবীর এর সাথে ব্রহ্মচর্য যুক্ত করে পঞ্চমহাব্রত প্রবর্তন করেন। মহাবীরের সাথে ব্রহ্মচর্য যুক্ত করে কি পঞ্চমহাব্রত প্রবর্তন করেন। তিনি বেনারসে রাজা অশ্বসেনের পুত্র ছিলেন। তাহলে পার্শ্বনাথ কে ছিলেন? বেনারসের রাজা অশ্বসেনের পুত্র ছিলেন। শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? আমি বললাম একটু আগেই, মহাবীর। আবার এরকম কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। মহাবীর মহাবীর বর্ধমানের জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক হিসেবে পরিচিত। তাহলে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক হিসাবে কে পরিচিত? মহাবীর। তিনি 72 বছর বয়সে পাবাপুরীতে নির্বাণ লাভ করেন। পাবাপুরীতে নির্বাণ লাভ করেন। তিনি প্রাকৃত ভাষায় ধর্ম প্রচার করতেন। তাহলে তিনি কোন ভাষায় ধর্ম প্রচার করতেন? মহাবীর প্রাকৃত ভাষায় ধর্ম প্রচার করতেন। এটা খুব ইম্পর্টেন্ট। তার প্রতীক ছিল সিংহ। মহাবীরের প্রতীক কি ছিল? সিংহ চিহ্ন। ফ্ল্যাগের বা ইসের চিহ্ন ছিল ওর সিংহ। বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। এটা সূত্র হবে। ঠিক করে নাও। ত্রিপিটক, সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, বা বিনয় পিটক, সূত্রপিটক, অভিধর্ম পিটক। ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। পিটক শব্দের অর্থ কি? পিটক শব্দের অর্থ হলো ঝুড়ি বা পাত্র। এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। পিটক শব্দের অর্থ কি? ত্রিপিটক কোন ভাষায় লেখা? বিনয় পিটকে সন্ন্যাসীদের আচরণের নিয়মাবলী রয়েছে। বিনয় পিটকে কি রয়েছে? সন্ন্যাসীদের আচরণের নিয়মাবলী। সূত্র পিটকে বুদ্ধের ধর্ম
ধর্মোপদেশ লিপিবদ্ধ আছে। মানে ধর্ম সম্পর্কে বুদ্ধদেব কিভাবে ধর্ম মানে পালন করেছিলেন সেই সম্পর্কে সূত্র পিটকে বলা রয়েছে। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব বা আদিনাথ। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন আদিনাথ বা ঋষভ দেব। জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর ছিলেন। কয়জন ছিলেন? 24 জন তীর্থঙ্কর ছিলেন। ঋগ্বেদে ঋষভদেবের নাম উল্লেখ পাওয়া যায়। তাহলে ঋগ্বেদে কোন জৈন ধর্মের নাম উল্লেখ পাওয়া যায়? ঋষভদেবের নাম উল্লেখ পাওয়া যায়। ঋষভদেব কে ছিলেন? প্রথম তীর্থঙ্কর ছিলেন। তার প্রতীক চিহ্ন হলো ষাঁড়। মহাবীরের প্রতীক চিহ্নের নাম কি ছিল? সিংহ। আর এর হলো ষাঁড়। তিনি অযোধ্যার ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন। অযোধ্যার ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন প্রথম তীর্থঙ্কর। জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর। জৈন ধর্মের প্রবর্তক বা প্রকৃত প্রবর্তক ছিলেন মহাবীর। 24তম তীর্থঙ্কর ছিলেন। তিনি 24তম তীর্থঙ্কর ছিলেন। মহাবীর জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য হন। মহাবীর জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য হন। তিনি পার্শ্বনাথের চতুর্যামের সাথে ব্রহ্মচর্য যোগ করেন। পার্শ্বনাথ যে চতুর্যাম দিয়েছিল তার সাথে ব্রহ্মচর্য যোগ করেন। তার প্রতীক চিহ্ন হলো সিংহ, একটু আগে বললাম। তিনি প্রাকৃত ভাষায় ধর্ম প্রচার করতেন, এটাও বললাম। মহাবীরের জন্ম কোথায় হয়? বৈশালীর কাছে কুন্দ গ্রামে। মহাবীরের জন্ম কোথায় হয়? বৈশালী কাছে কুন্দ গ্রামে মহাবীরের জন্ম হয়। তার বাল্য নাম ছিল কি? বর্ধমান। তার বাল্য নাম ছিল বর্ধমান। পিতার নাম সিদ্ধার্থ ও মাতার নাম ত্রিশলা। তাহলে পিতার নাম কি ছিল? মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ, মাতার নাম ত্রিশলা। তিনি জ্ঞাত্রিক নামক ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন। একই জিনিস। 30 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছিলেন। মহাবীর কোথায় দেহত্যাগ করেন? এটা খুব মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাবীর কোথায় দেহত্যাগ করেন? বিহারে নালন্দার কাছে পাবা নামক স্থানে। বিহারে নালন্দার কাছে পাবা নামক স্থানে দেহত্যাগ করেন। তিনি 72 বছর বয়সে নির্বাণ লাভ করেন। মল্লরাজ হস্তিপালের প্রাসাদে তিনি দেহত্যাগ করেন। তাহলে কোথায় দেহত্যাগ করেন? মল্লরাজ হস্তিপালের প্রাসাদে তিনি দেহত্যাগ করেন। দিনটি ছিল দীপাবলি উৎসবের দিন। সেই দিনটা একটা উল্লেখযোগ্য দিন ছিল। সেটা ছিল দীপাবলি উৎসবের দিন তিনি দেহত্যাগ করেন। জৈনদের কাছে পাবাপুরী একটা পবিত্র তীর্থস্থান। যেহেতু মহাবীর সেই জায়গায় মারা গেছে তার জন্য এটাকে মানে এটা ছিল একটা জৈনদের কাছে পবিত্র স্থান। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলো গৌতম বুদ্ধ। তার আসল নাম সিদ্ধার্থ। মানে গৌতম বুদ্ধের আসল নাম কি? সিদ্ধার্থ। তিনি নেপালের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। তিনি নেপালের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। বোধগয়ার অশ্বত্থ গাছের নিচে তিনি বোধি লাভ করেন, মানে শিক্ষা লাভ করেন। বোধগয়ার অশ্বত্থ গাছের নিচে তিনি বোধি লাভ করেন। সারনাথ নাথে তিনি প্রথম ধর্ম প্রচার করেন। সারনাথে তিনি প্রথম ধর্ম প্রচার করেন। ধর্মচক্র প্রবর্তন করেন বা ধর্ম প্রচার করেন। বৌদ্ধ ধর্মের স্তম্ভ তিনটি কি কি? বুদ্ধ, ধর্ম ও সংঘ। এই তিনটিকে একত্রে বলা হয় ত্রিরত্ন। ত্রিপিটক আলাদা, ত্রিরত্ন আলাদা। ত্রিরত্ন হলো বুদ্ধ, ধর্ম ও সংঘ। ত্রিপিটক হলো বিনয় পিটক, সূত্র পিটক ও বিধর্ম পিটক। বুদ্ধ মানে হলো জ্ঞান, জ্ঞানালোক প্রাপ্ত ব্যক্তি। বুদ্ধ মানে হলো জ্ঞানালোক প্রাপ্ত ব্যক্তি। ধর্ম মানে হলো কি? বুদ্ধের শিক্ষা বা নীতি। ধর্ম মানে হলো বুদ্ধের যে শিক্ষা ছিল ও নীতি। সংঘ মানে হলো বৌদ্ধ ও ভিক্ষুকদের
সংগঠন। সংঘ মানে যেখানে বৌদ্ধ ও ভিক্ষুকরা থাকে সেটাকে বলা হয় সংঘ। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? হর্ষাঙ্ক বংশের রাজা ছিলেন। হর্যঙ্ক বা হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন। তিনি হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। বিম্বিসার কোন বংশের প্রতিষ্ঠাতা? হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। তিনি মগধকে একটি শক্তিশালী রাজ্যে পরিণত করেন। মগধকে কি করেন? শক্তিশালী একটা রাজ্যে পরিণত করেন। তার রাজধানী ছিল রাজগৃহ বা গ্রীবরজ। তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। তাহলে কে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? বিম্বিসার। আমি ইম্পর্টেন্ট জিনিসগুলোই তুলে ধরেছি এই পিডিএফ এর মাধ্যমে। বিম্বিসার কি নামে পরিচিত? শ্রেণিক নামে পরিচিত। শ্রেণিক নামে পরিচিত। বিম্বিসার কি নামে পরিচিত? শ্রেণিক নামে পরিচিত। জৈন সাহিত্যে তাকে শ্রেণিক বলা হয়েছে। তাহলে কোন সাহিত্যে বিম্বিসারের নাম শ্রেণিক? জৈন সাহিত্যে। তিনি প্রথম ভারতীয় রাজা যিনি স্থায়ীভাবে সেনাবাহিনী রাখেন। প্রথম ভারতীয় রাজা স্থায়ীভাবে সেনাবাহিনী রাখেন কে? সেটা হলো বিম্বিসার। তিনি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে রাজ্য বিস্তার করেন। মানে একটা রাজ্যে যাচ্ছে মানে ওর কন্যা বা ওর মানে সম্পর্কের কেউ বিয়ে করে নিচ্ছে, দিয়ে ও এভাবে রাজ্য বিস্তার করতে থাকেন। তারপর দেখো, কৌশল দেবী চল্লনা খেমার সাথে বিবাহ হয়। তার কার কার সাথে বিবাহ হয়? কৌশলা দেবী, চেল্লনা ও খেমার সাথে তার বিবাহ হয়। মানে প্রত্যেকটা রাজ্যে গিয়ে গিয়ে আগে বিবাহ করছে, বিয়ে করছে, তারপরে ওর রাজ্য বিস্তার করছে। বিম্বিসার কাকে পরাজিত করে মগধ সাম্রাজ্য ভুক্ত করেন? অঙ্গরাজ ব্রহ্মদত্তকে। অঙ্গরাজ ব্রহ্মদত্তকে পরাজিত করে মগধ সাম্রাজ্যভুক্ত করেন। অঙ্গরাজ্যের রাজধানী ছিল চম্পা। অঙ্গরাজ্যের রাজধানী ছিল চম্পা। এটি ছিল গঙ্গার তীরে অবস্থিত একটি সমৃদ্ধ বন্দর। তাহলে চম্পাটা কি ছিল? একটা সমৃদ্ধ বন্দর। এখান থেকে বেশি কিছু পড়ার দরকার নেই। এই জয়ের ফলে মগধের শক্তি বৃদ্ধি পায়। তাহলে কোন জয়ের ফলে মগধের শক্তি বৃদ্ধি পায়? সেটা হলো এই অঙ্গরাজ ব্রহ্মদত্তকে পরাজিত করে। তিনি পুত্র অজাতশত্রুকে অঙ্গের শাসনকর্তা নিয়োগ করেন। অজাতশত্রুর পুত্রকে শাসনকর্তা হিসেবে নিয়োগ করেন। কোথাকার? সে অঙ্গের। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্ম নন্দ। কাকে ভারতের ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা বলা হয়? তাহলে কাকে ভারতের ইতিহাসে প্রথম সাম্রাজ্য নির্মাতা বলা হয়? মহাপদ্মনন্দকে। তিনি একরাট ও সর্বক্ষেত্রান্তক উপাধি লাভ করেন। একরাট উপাধি বা সর্বক্ষেত্রান্তক উপাধি কে লাভ করেন? মহাপদ্মনন্দ। তিনি নিম্ন বংশজাত ছিলেন বলে মনে করা হয়। তাহলে মহাপদ্মনন্দ নিম্ন বংশের ছিলেন। তিনি বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন। এগুলো তো দরকার নেই। নন্দ বংশের শেষ নরপতি কে ছিলেন? ধননন্দ। এটা খুব ইম্পর্টেন্ট। নন্দ বংশের শেষ নরপতি কে ছিলেন? তোমরা পারলে খাতায় নোট করে নাও। ধননন্দ। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তিনি রাজা ছিলেন। মানে কখনকার রাজা ছিলেন? ধননন্দ। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তিনি রাজা ছিলেন, ধননন্দ। নন্দ বংশের শেষ শাসক বা শেষ নরপতি। গ্রিক লেখকরা তাকে আর্গেমার্স বলে উল্লেখ করেন। আগ্রেমার্স বলে উল্লেখ করেন কারা? গ্রিক লেখকরা। তিনি অত্যন্ত অত্যাচারী ও লোভী শাসক ছিলেন। তাহলে ধননন্দ ছিলেন অত্যন্ত অত্যাচারী ও লোভী শাসক ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য তাকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন? সে ধননন্দ। ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য।
তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্য বা কৌটিল্যের সাহায্যে তিনি সিংহাসন দখল করেন। তাহলে কার মাধ্যমে তিনি সিংহাসন দখল করেন? কার বুদ্ধিতে? চাণক্য ও কৌটিল্যের সাহায্যে তিনি সিংহাসন দখল করেন। তিনি গ্রিক শাসক সেলুকাসকে পরাজিত করেন। গ্রিক শাসক সেলুকাসকে তিনি পরাজিত করেন। শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন। যখন তার জীবন শেষ, প্রায় মরবে মরবে ভাব, তখন জৈন ধর্ম ও গ্রহণ করেন। শ্রাবণ বেলগলায় গেলায় তিনি অনশোষণ দেহত্যাগ করেন। শ্রাবণ বেলগলায়, তাহলে কোথায় তিনি তার দেহত্যাগ করেন? চন্দ্রগুপ্ত মৌর্য শ্রাবণ বেলগালায় গোলায় তিনি কি কি করে দেহত্যাগ করেছিলেন? অনশন করে, অনশনে দেহত্যাগ করেন। ইন্ডিকা কে রচনা করেন? মেগাস্থিনিস। মেগাস্থিনিস ইন্ডিকা রচনা করেন। এ ছিলেন কি ইন্ডিকা মেগাস্থিনিস কে ছিলেন? বিদেশি একজন পর্যটক। তিনি সেলুকাসের দূত হিসাবে চন্দ্রগুপ্তের সভায় আসেন। সেলুকাসের দূত হিসাবে চন্দ্রগুপ্তের সভায় কোন কে এসেছিলেন? তাহলে হবে উত্তর হবে মেগাস্থিনিস। ইন্ডিকা গ্রন্থে মৌর্য যুগের সমাজ ও প্রশাসনের বিবরণ আছে। ইন্ডিকা গ্রন্থে কি কি জিনিস আছে? চন্দ্রগুপ্ত মৌর্যের সমাজ ও প্রশাসনের বিবরণ আছে। তিনি পাটলিপুত্র শহরের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। পাটলিপুত্র শহরে বা বর্তমানে যেটা পাটনা, সেটা সম্পর্কে সেই শহরের বর্ণনা দিয়েছেন। তিনি ভারতীয় সমাজকে 7টি ভাগে ভাগ করেন। কটি ভাগে ভাগ করেন? 7টি ভাগে ভাগ করেন ভারতের সমাজকে। অমিত্রাঘাত কার উপাধি? বিন্দুসারের উপাধি। অমিত্রাঘাত কার উপাধি? বিন্দুসারের উপাধি। অমিত্রাঘাত শব্দের অর্থ কি? শত্রু নিধনকারী। অমিত্রাঘাত শব্দের অর্থ কি? শত্রু নিধনকারী। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ও অশোকের পিতা। তিনি কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ও অশোকের পিতা ছিলেন। তাহলে বিন্দুসার কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র আর অশোকের পিতা ছিলেন। তিনি আজীবক ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। আজীবক ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এই সময় সিরিয়ার রাজা অ্যান্টিওকাস দূত পাঠান। দরকার নেই। হিদাইস্পিসের যুদ্ধে কাদের মধ্যে হয়? আলেকজান্ডার ও পুরুর মধ্যে। হিদাইস্পিসের যুদ্ধ কাদের মধ্যে হয়? আলেকজান্ডার ও পুরুর মধ্যে। ঝিলাম বা বিতস্তা নদীর তীরে এই যুদ্ধ হয়। কখন হয়? ঝিলাম ও বিতস্তা নদীর তীরে। কোথায় হয় এই যুদ্ধ? ঝিলাম ও বিতস্তা নদীর তীরে এই যুদ্ধ হয়। গ্রিকরা একে হিদাসপিসের যুদ্ধ বলে। তাহলে হিদাসপিসের যুদ্ধ নামকরণটা কারা করেছিল? গ্রিকরা। পুরু পরাজিত হলেও তার বীরত্ব আলেকজান্ডারকে মুগ্ধ হন। তার বীরত্বে আলেকজান্ডার মুগ্ধ হন। পুরু পরাজিত করেছিল আলেকজান্ডার, কিন্তু তার যে বীরত্ব, তার যে সাহস, তার যে দাম্ভিকতা আলেকজান্ডারকে মুগ্ধ করে দিয়েছিল। আলেকজান্ডার তাকে রাজ্য ফিরিয়ে দেন। মানে এমন ভাবে, এমন বীরত্বের সঙ্গেও যুদ্ধ করছিল যে আলেকজান্ডার মুগ্ধ হয়ে গেছিল। তার ফলে কি হয়? আলেকজান্ডার তাকে রাজ্য ফিরিয়ে দেন। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য বা চাণক্য অর্থশাস্ত্র রচনা করেন। এটি রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির বিষয়ক গ্রন্থ। তাহলে অর্থশাস্ত্র কিসের বিষয়ক গ্রন্থ? রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি। এতে সপ্তাঙ্গ তত্ত্ব উল্লেখ আছে। সপ্তাঙ্গ, সপ্তাঙ্গ মানে হচ্ছে সপ্তের অঙ্গের সমাহার, সপ্ততত্ত্ব। সপ্তাঙ্গ তত্ত্বের উল্লেখ আছে। কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের একবারে ডান হাত। মানে কৌটিল্য যা বলতেন চন্দ্রগুপ্ত মৌর্য তাই ওভাবেই রাজ্য চালাতেন। তাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট। মানে কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? কৌটিল্যকে। কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। অশোক কবে সিংহাসনে বসেন? 273 খ্রিস্টপূর্বাব্দে।
অভিষেক 269 খ্রিস্টপূর্বাব্দে, সিংহাসনে বসেন 273 খ্রিস্টপূর্বাব্দে, আর সিংহাসনে তার অভিষেক হয় 269 খ্রিস্টপূর্বাব্দে। সিংহাসনে আরোহণের 4 বছর পর তার রাজ্য অভিষেক হয়, মানে অন্য রাজ্যে যান, অন্য রাজ্যে গিয়ে মানে সাম্রাজ্য বিস্তার করেন। তিনি নিজেকে প্রিয়দর্শী বা দেবনাপ্রিয় বলতেন, প্রিয়দর্শী বা দেবনাপ্রিয় বলতেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ধর্ম শোকে পরিণত হন, ধর্ম নিয়ে সবসময় থাকতেন, ধর্ম শোকে পরিণত হন। তিনি আহ, পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘামিত্রকে সিংহলে পাঠান। তাহলে তিনি কাকে মানে সিংহলে পাঠিয়েছিলেন? মহেন্দ্র ও কন্যা সংঘামিত্রকে সিংহলে পাঠান, শ্রীলঙ্কায়, যার বর্তমান নাম হল, যার পূর্বের নাম ছিল সিংহল। শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়? 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ মানে প্রচলন হয়। কুষাণ সম্রাট কনিষ্ক এটি প্রচলন করেন। তাহলে শকাব্দ কে প্রচলন করেন? এই দেখো এখানে ক, শকাব্দ কুষাণ সম্রাট প্রচলন করেন। তার সিংহাসন আরোহণের বছর থেকে এটি গণনা করা হয়, মানে যখন কনিষ্ক সিংহাসনে বসেছিল তারপর থেকে শকাব্দ মানে বলা হয় সেই সময়টাকে। ভারত সরকার এই অব্দকে জাতীয় অব্দ হিসেবে গণ্য করেছে, মানে ভারত সরকার কোন অব্দকে জাতীয় অব্দ হিসেবে গণ্য করেছে? শকাব্দকে। চৈত্র মাস থেকে শকাব্দ গণনা শুরু। তো কোন মাস থেকে শকাব্দ গণনা শুরু হয়? চৈত্র মাস থেকে। কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত? পুরুষপুর, বর্তমানে পেশোয়ারে। তাহলে কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত? পুরুষপুরে, বর্তমান সেটা পেশোয়ার। তার দ্বিতীয় রাজধানী ছিল মথুরা, মথুরা ছিল তার দ্বিতীয় রাজধানী। তিনি কাশ্মীরে জয় করে কনিষ্কপুর নগরী স্থাপন করেন। তাহলে কনিষ্ক কাশ্মীর জয় করে কনিষ্কপুর নগরী স্থাপন করেন, মানে ওর নামে একটা শহরও স্থাপন করেন। তার রাজ্যসভায় অশোক ঘোষ ও নাগার্জুনা চরক ছিলেন, মানে দেখতে এসেছিলেন। তিনি চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেন। তাহলে কে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেন? কনিষ্ক, উত্তর হবে কনিষ্ক। বুদ্ধচরিত, বুদ্ধচরিত কে রচনা করেন? অশ্বঘোষ, অশ্বঘোষ বুদ্ধচরিত রচনা করেন। তিনি কনিষ্কের সভাকবি ছিলেন। তাহলে কনিষ্কের সভাকবির নাম কি? অশ্বঘোষ। এটি সংস্কৃত ভাষায় রচিত একটি মহাকাব্য। তাহলে অশ্বঘোষের রচিত বুদ্ধচরিত কোন ভাষায় রচিত হয়েছে? সংস্কৃত ভাষায়। এতে বুদ্ধের জীবনী বর্ণিত রয়েছে। তাহলে এই বুদ্ধচরিত মানে হলো বুদ্ধের জীবনী রচিত হয়েছে। তিনি সূত্রালঙ্কার গ্রন্থও রচনা করেন। তাহলে অশ্বঘোষ আর কি একটা গ্রন্থ রচনা করেন? সূত্রালঙ্কার। সূত্রালঙ্কার গ্রন্থটা কে রচনা করেন? অশ্বঘোষ। সাতবাহন বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? গৌতমী পুত্র সাতকর্ণী। গৌতমী পুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের প্রকৃত বা শ্রেষ্ঠ নরপতি। তিনি শক, যবন ও পল্লবদের দমন করেন। তাহলে শ্রেষ্ঠ নরপতি সাতকর্ণী কি করেছিলেন? শক, যবন ও পল্লবদের দমন করেন। তার কীর্তি নসিক প্রস্তুতি থেকে জানা যায়। তার যে এই সমস্ত জিনিস, এই যে তিনি শক, যবন ও পল্লবদের যে দমন করেছিলেন, তাড়িয়ে দিয়েছিলেন, সেগুলো আমরা কোথা থেকে জানতে পারি? নাসিক প্রশস্তি থেকে জানতে পারি। তিনি নিজেকে একম ভাবন বা অদ্বিতীয় ব্রাহ্মণ বলে মনে করতেন। একম ভাবন এটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ, অদ্বিতীয় ব্রাহ্মণ বলে মনে করতেন। তিনি সাতবাহন বংশের হৃত গৌরব পুনরুদ্ধার করেন। সে সাতবাহন বংশের যে হারিয়ে যাওয়া জিনিস, সে হারিয়ে যাওয়া গৌরব, তা সেটা মানে পুনরায় তৈরি করেন।
পুনরুদ্ধার করেন। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। ভারতের ম্যাকিয়াভেলি, ভারতের ম্যাকিয়াভেলি হলো চাণক্যকে বলা হয় ভারতের ম্যাকিয়াভেলি। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। খুব ইম্পর্ট্যান্ট। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে এই আখ্যা দেন। তাহলে ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্তকে কে আখ্যা দেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। তিনি উত্তর ও দক্ষিণ ভারতের বহু রাজ্য জয় করেন। উত্তর ও দক্ষিণ ভারতের বহু রাজ্য জয় করেন কে? সমুদ্রগুপ্ত। হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে তার কথা জানা যায়। তার কথা আমরা কিভাবে জানতে পারি? তার কথা, সমুদ্রগুপ্তের কথা আমরা কিভাবে জানতে পারি? হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি। তাহলে এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এখান থেকে কোশ্চেন করতে পারে। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেনের লেখা। তিনি অশ্বমেধ পরাক্রম উপাধি লাভ করেন। তাহলে অশ্বমেধ পরাক্রম উপাধি কে লাভ করেছিলেন? সমুদ্রগুপ্ত। অশ্বমেধ পরাক্রম উপাধি লাভ করেন সমুদ্রগুপ্ত। গুপ্ত যুগে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন? গুপ্ত যুগে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন? ফাহিয়ান। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। তিনি কখন ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন। তার রচিত গ্রন্থের নাম কি? হো কুও গি। হ্যাঁ, ফাহিয়ানের রচিত ধর্মগ্রন্থের নাম কি? কোশ্চেন করতে পারে। হো কুও কি। তিনি 14 বছরে ভারতে অবস্থান করেন। তিনি 14 বছর ভারতে অবস্থান করেন, মানে থেকেছেন। তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহের উদ্দেশ্যে এসেছিলেন। বৌদ্ধ ধর্মগ্রন্থের সংগ্রহে এসেছিলেন একজন পণ্ডিত, তার নাম হলো ফাহিয়ান। আইহল শিলালিপি কার শাসনকালে রচিত? দ্বিতীয় পুলকেশীর শাসনকালে রচিত। এই জায়গাটাতে আইহল শিলালিপি রয়েছে। এই লিপিটি রচনা করেন তার সভাকবি রবি কীর্তি। তাহলে আইহল প্রশস্তি, আইহল শিলালিপি কে মানে রচনা করেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি। এতে হর্ষবর্ধনের সাথে দ্বিতীয় পুলকেশীর যুদ্ধের বিবরণ আছে। হর্ষবর্ধন এর সঙ্গে দ্বিতীয় পুলকেশীর যে যুদ্ধ হয়েছিল তার বিবরণ আমরা ওই আইহল প্রশস্তি বা আইহল শিলালিপি, রবি কীর্তির আইহল শিলালিপি থেকে আমরা বুঝতে পারি। লিপিটি কর্ণাটকের আইহল নামক স্থানে অবস্থিত। লিপিটা কোথায় অবস্থিত? কর্ণাটকের আইহল নামক স্থানে অবস্থিত। এখান থেকে চালুক্য বংশের ইতিহাস জানা যায়। তাহলে আইহল প্রশস্তি থেকে আরেকটা জিনিস আমরা জানতে পারি, সেটা হচ্ছে চালুক্য বংশের ইতিহাস আমরা জানতে পারি। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য। কৌটিল্যের অপর নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত। কৌটিল্যের অপর নাম কি? চাণক্য বা বিষ্ণুগুপ্ত। তাহলে বিষ্ণুগুপ্ত আরেক নাম কি? চাণক্যের আরেক নাম কি? বিষ্ণুগুপ্ত। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী বা পরামর্শদাতা ছিলেন। এই গ্রন্থে রাজনীতি, অর্থনীতি ও যুদ্ধনীতি আলোচিত হয়েছে। তাহলে কি কি আলোচিত হয়েছে? রাজনীতি, অর্থনীতি ও যুদ্ধনীতি আলোচিত হয়েছে অর্থশাস্ত্রে। এতে রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব বর্ণনা করা হয়েছে। রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব বর্ণনা করা হয়েছে। অশোক কবে সিংহাসনে বসেন? 273 খ্রিস্টপূর্বাব্দে। 273 খ্রিস্টপূর্বাব্দে অশোক সিংহাসনে বসেন। পিতা বিন্দুসারের মৃত্যুর পর তিনি সিংহাসন লাভ করেন। তাহলে অশোক কখন সিংহাসন লাভ করেন? তার পিতা যখন মারা যায় তারপরে তিনি সিংহাসন লাভ করেন। সিংহাসন লাভের 4 বছর তার রাজ্যাভিষেক হয়। সিংহাসন লাভের 4 বছর পর তার রাজ্যাভিষেক হয়। তিনি নিজেকে প্রিয়দর্শী বা দেবনা প্রিয় বলে মনে করতেন। সিংহাসন নিয়ে ভাইদের সাথে যুদ্ধের কথা ইতিহাসে প্রচলিত আছে। সিংহাসন নিয়ে তিনি ভাইদের সঙ্গে যুদ্ধ করেন, সেটা ইতিহাসে প্রচলিত আছে। অশোক কবে কলিঙ্গ এর বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করেন? অশোক কবে কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করেন? 273 খ্রিস্টপূর্বাব্দে। 273 খ্রিস্টপূর্বাব্দে।
ঐতিহাসিকদের মতে রাজ্যাভিষেকের 8 বছর পর যুদ্ধ হয়। এই যুদ্ধে ভয়াবহতা দেখে অশোক যুদ্ধনীতি ত্যাগ করেন। মানে এই যুদ্ধ এতটাই ভয়াবহ হয়ে গেছিল যে অশোক তার যে যুদ্ধের যে নীতি, তার যে যুদ্ধের যে কৌশল, সে যে যুদ্ধ করতে নেমেছিল তা ত্যাগ করেন। তিনি ভেরি ঘোষ বা ধর্মঘোষে পরিণত হন। তিনি ভেরি ঘোষকে ধর্মঘোষে পরিণত করেন। ভেরি ঘোষকে ধর্মঘোষে পরিণত করেন। ত্রয়োদশের শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিবরণ পাওয়া যায়। ত্রয়োদশ শিলালিপিতে, তাহলে কলিঙ্গ যুদ্ধের বিবরণ কোন শিলালিপিতে পাওয়া যায়? ত্রয়োদশ শিলালিপিতে পাওয়া যায়। শকাব্দ কোন বছর প্রচলিত হয়? 78 খ্রিস্টপূর্বাব্দে। বললাম একটু আগে শকাব্দ। কনিষ্কের সিংহাসনে আরোহণের বছর থেকে এটি গণনা করা হয়। ভারত সরকার এই অব্দকে জাতীয় অব্দ বলে ঘোষণা করেন। শকাব্দ চৈত্র মাসের 22 মার্চে শুরু হয়। এটি সৌর ও চন্দ্র উভয় ক্যালেন্ডারে ব্যবহৃত হয়। তাহলে সৌর বা সূর্যের বা চন্দ্রের যে ক্যালেন্ডার রয়েছে সেখানে শকাব্দ উল্লেখ আছে, উল্লেখ আছে, ব্যবহৃত হয়। কুষাণের রাজধানী, কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত? পুরুষপুর বা বর্তমানে যেটা পেশোয়ার পাকিস্তানে রয়েছে, সেই পেশোয়ারে অবস্থিত হচ্ছে কনিষ্কের রাজধানী। তার দ্বিতীয় রাজধানী ছিল মথুরা। কনিষ্কের দ্বিতীয় রাজধানীর নাম কি? মথুরা। পুরুষপুর বা পেশোয়ার ছিল গান্ধার শিল্প কেন্দ্র। পুরুষপুর কোথায় ছিল? গান্ধার শিল্পের একটা অন্যতম কেন্দ্র। তিনি এখানে একটা বিশাল স্তূপ নির্মাণ করেছিলেন। একটা স্তূপ নির্মাণ করেছিলেন, একটা হেরিটেজ নির্মাণ করেছিলেন। এটি প্রাচীন ভারতের একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। এটা প্রাচীন ভারতের একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। কোথায়? পুরুষপুর, বর্তমানে যেটা পেশোয়ার, যা পাকিস্তানে অবস্থিত, সেটা ছিল প্রধান ভারতের একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, সেখান থেকে বাণিজ্য হতো। শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক। 78 খ্রিস্টাব্দে তিনি এটি প্রচলন করেন। সহকদের পরাজিত করে নিজের রাজ্যাভিষেক স্মরণে এটি চালু করেন। তবে লোকমুখে এটি শকাব্দ নামে পরিচিত পায়। দক্ষিণ ভারতে ও নেপালে এই অব্দের বহুল প্রচলন আছে। তাহলে কোথায় কোথায় এর প্রচলন রয়েছে? দক্ষিণ ভারতে ও নেপালে এই অব্দের প্রচলন আছে। বুদ্ধচরিত কে রচনা করেন? বুদ্ধচরিত কে রচনা করেন? অশ্বঘোষ বুদ্ধচরিত রচনা করেন। বুদ্ধচরিত কে রচনা করেন? অশ্বঘোষ রচনা করেন। তিনি কনিষ্কের রাজ্যসভার প্রধান কবি ছিলেন। তাহলে অশ্বঘোষ কে ছিলেন? কনিষ্কের রাজসভার প্রধান কবি ছিলেন কে? অশ্বঘোষ। এটি সংস্কৃত ভাষায় রচিত বুদ্ধের জীবনীমূলক মহাকাব্য। এটা ছিল সংস্কৃত ভাষায় রচিত বুদ্ধের জীবনের মহাকাব্য, জীবনমূলক মহাকাব্য। তিনি সূত্রালঙ্কার ও সৌন্দর নন্দন কাব্য রচনা করেন। তিনি কি কি রচনা করেন? সূত্রালঙ্কার ও সৌন্দর নন্দ কাব্য রচনা করেন। তার সংস্কৃত নাটকের অন্যতম পথিকৃৎ বলা হয়। তাকে সংস্কৃত নাটকের অন্যতম পথিকৃৎ বলা হয়। কাকে? অশ্বঘোষকে। অশ্বঘোষকে সংস্কৃত নাটকের অন্যতম পথিকৃৎ বলা হয়। সাতবহন বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী সাতবহন বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন। তিনি শক, যমন ও পল্লবদের পরাজিত করেন। তিনি একাম্বপন বা অদ্বিতীয় ব্রাহ্মণ উপাধি নেন। একটু আগে বললাম, তার সময় সাতবাহন সাম্রাজ্য দাক্ষিণাত্যের প্রবল বিস্তার লাভ করে। তিনি খরত ও বংশীয় শক শাসক নহপনকে পরাজিত করেন। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুখ। তাহলে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুখ। মৌর্য বংশের পতনের পর দক্ষিণাত্যে এই বংশের উত্থান হয়। তাহলে কোন বংশের পরে
দাক্ষিণাত্যে এই বংশে উত্থাপন হয় বা উত্থান হয় মৌর্য বংশের পরে। পুরাণে এদের অন্ধ্রভৃত্য বলে উল্লেখ করা হয়েছে। পুরাণে এদের অন্ধ্রভৃত্য বলে উল্লেখ করা রয়েছে। অন্ধ মানে কি, যারা দেখতে পায় না তাদের ভৃত্য, চাকর বলে উল্লেখ করা হয়েছে। তারা প্রথমে বিদিশা অঞ্চলে রাজত্ব করতেন বলে অনুমান করা হয়। এই যে শিমুক যে সাতবন বংশ প্রতিষ্ঠিত করেছিল, এই শিমুকের সাতবন বংশের লোকেরা তারা বিদিশা অঞ্চলে রাজত্ব করতেন বলে অনুমান করা হয়। শিমুক কান্য বংশের শেষ রাজাকে হত্যা করে ক্ষমতা দখল করেন। শিমুক কে ছিল? কান্য বংশের শেষ রাজাকে তিনি হত্যা করে ক্ষমতা দখল করেছিলেন। নাসিক প্রশস্তিতে কোন সাতবন রাজার কীর্তি বর্ণিত রয়েছে? বললাম একটু আগে, গৌতমী পুত্র সাতকর্ণীর। এটি রচনা করেন তার মাতা গৌতমী বলশ্রী। তাহলে সাতকর্ণী যে নসিক প্রশস্তিতে রচিত রয়েছে সেটি কে করেন? গৌতমী বলশ্রী। এতে তাকে ক্ষত্রিয় দর্শমান মর্দনকারী বলা হয়েছে। এতে তাকে ক্ষত্রিয় দর্পমান মর্দনকারী বলা হয়েছে। এতে তার দিগ্বিজয় ও ধর্ম পরায়ণতার বর্ণনা রয়েছে। লিপিটি নাসিক গুহায় খোদাই করা আছে। লিপিটা কোথায় খোদাই করা রয়েছে? নাসিক গুহায় খোদাই করা রয়েছে। সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল? কৈঠান বা প্রতিষ্ঠান। কৈঠান বা প্রতিষ্ঠানে সাতবাহন রাজাদের রাজধানী ছিল। এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার গোদাবরী নদীর তীরে অবস্থিত। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার গোদাবরী নদীর তীরে অবস্থিত। এটি প্রাচীন ভারতের একটা সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। প্রাচীন ভারতের একটা সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। গ্রিকরা একে বেইথান বলে উল্লেখ করেন। বেইঠন বা বেইথান বলে উল্লেখ করেন। এখান থেকে দাক্ষিণাত্যের শাসন কার্য পরিচালিত হতো। দাক্ষিণাত্যের শাসন কার্য পরিচালিত হতো কোথা থেকে? কৈঠান বা বেইঠান থেকে। সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল? দেখো, সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল? কৈঠান বা প্রতিষ্ঠানে। এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার গোদাবরী নদীর তীরে অবস্থিত। কোথায়? ঔরঙ্গাবাদ জেলার গোদাবরী নদীর তীরে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় গোদাবরী নদীর তীরে অবস্থিত। এটি প্রাচীন ভারতের একটা সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র মানে এখান থেকে দামি দামি জিনিসপত্র কেনা বেচা হতো ওইখানে। গ্রিকরা একে বেইঠান বলে উল্লেখ করে। গ্রিকরা একে বেইঠান বলে উল্লেখ করেছেন। বেইঠান বা পৈঠান। এখান থেকে দাক্ষিণাত্যের শাসন কার্য পরিচালিত হতো। এখান থেকে কি হতো? দাক্ষিণাত্যের যে শাসন কার্য পরিচালিত হতো। কোথা থেকে? এই পৈঠান থেকে। ভারতের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্বিতীয় কদফিসিস। দ্বিতীয় কদফিসিস। দ্বিতীয় কদফিসিস ছিল ভারতের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সাধারণত কুজুল কদফিসিস প্রথম রাজা ধরা হয়। কুজুল কদফিসিসকে কি ধরা হয়? প্রথম রাজা হিসেবে ধরা হয়। কুষাণ সাম্রাজ্যের রাজা হচ্ছে কুজুল কদফিসিস। ভীম কদফিসিস বা দ্বিতীয় কদফিসিস ভারতে প্রকৃত সাম্রাজ্য বিস্তার করেন। দ্বিতীয় কদফিসিস ভারতে প্রকৃত সাম্রাজ্য বিস্তার করেন। তিনি ভারতে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেন। তাহলে ভারতে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন কে করেন?
এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন কে করেন? দ্বিতীয় কদফেসিস বা ভীম কদফেসিস। তিনি মহেশ্বর উপাধি গ্রহণ করেন এবং শিবের উপাসক ছিলেন। তাহলে দ্বিতীয় কদফেসিস কিসের উপাসক ছিলেন? শিবের উপাসক ছিলেন। দেখো, শিবের উপাসক ছিলেন। আর মহেশ্বর উপাধি গ্রহণ করেন। মহেশ্বর মহেশ্বর শিবের উপাধি গ্রহণ করেন। বৌদ্ধ সঙ্গীতের চতুর্থ অধিবেশন কে আহ্বান করেন? বৌদ্ধ সঙ্গীতের চতুর্থ অধিবেশন কে আহ্বান করেন? কনিষ্ক। কনিষ্ক আহ্বান করেন। এটি কাশ্মীরে বা মতান্তরে জলন্ধরে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? কাশ্মীরে বা মতান্তরে জলন্ধরে এটা অনুষ্ঠিত। বসুমিত্র বসুমিত্র এই সম্মেলনের সভাপতি ছিলেন। বৌদ্ধ সঙ্গীতের সভাপতি কে ছিলেন? বসুমিত্র। এই সম্মেলনে বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাযান দুটি ভাগে বিভক্ত হয়েছে। তাহলে কোন কোন সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়ে যায়? বৌদ্ধ সঙ্গীত বৌদ্ধ সঙ্গীতের অধিবেশনে, বৌদ্ধ সঙ্গীতের চতুর্থ অধিবেশনে, বৌদ্ধ সঙ্গীতের চতুর্থ অধিবেশনে হিনজান মহাযান দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এখানে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির টিকা মহাভিভাষা রচিত হয়। মহাভিভাষা রচিত হয়। মহাভিভাষা কোথায় রচিত হয়? চতুর্থ অধিবেশনে। বৌদ্ধ সঙ্গীতের চতুর্থ অধিবেশনে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির টিকা মহাভিভাষা রচিত হয়। তাহলে বৌদ্ধ ধর্ম কটি ভাগে বিভক্ত হয়েছিল? হিনজান ও মহাযান দুটি ভাগে বিভক্ত হয়েছিল। সরি। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত। দেখো, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, এটা খুব ইম্পর্টেন্ট যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, কোশ্চেন পড়তে পারে। তিনি অনুমানিক 275 খ্রিস্টাব্দে রাজত্ব শুরু করেন। অনুমানিক 275 খ্রিস্টাব্দে রাজত্ব শুরু করেন। তিনি মহারাজ উপাধি গ্রহণ করেছিলেন। মহারাজ উপাধি গ্রহণ করেছিলেন। তবে প্রথমে চন্দ্রগুপ্তকে এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম চন্দ্রগুপ্তকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। যদি বলে শুধু গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে, তাহলে শ্রীগুপ্ত। যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়, তখন লিখতে হবে প্রথম চন্দ্রগুপ্ত। শ্রীগুপ্তের পর তার পুত্র ঘটোৎকচ গুপ্ত রাজা হন। তো শ্রীগুপ্তের পর কে রাজা হন? তার পুত্র ঘটোৎকচ রাজা হন। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? দেখো, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ হ্যাঁ, তাকে ভারতের নেপোলিয়ন আখ্যা দেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন। তিনি দিগ্বিজয়ী বীর ছিলেন এবং জীবনে কোনো যুদ্ধ হারেননি। কে? সমুদ্রগুপ্ত জীবনে কোনোদিন যুদ্ধে হারেননি। এলাহাবাদ প্রশস্তি থেকে এই রাজ্য জয়ের কাহিনী জানা যায়। তাহলে কোনখান থেকে আমরা সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের কাহিনী জানতে পারি? এলাহাবাদ প্রশস্তি থেকে। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের কাহিনী আমরা জানতে পারি। তিনি আর্যবতের 9 জন ও দাক্ষিণাত্যের 12 জন রাজাকে পরাজিত করেন। তিনি কয়জন রাজাকে পরাজিত করেন? তাহলে মোট টোটাল হচ্ছে 21 জন রাজাকে। আর্যবতের 9 জন আর দাক্ষিণাত্যের 12 জন রাজাকে তিনি পরাজিত করেন। কোন গুপ্ত সম্রাট পরক্রমাঙ্ক উপাধি নিয়েছিলেন? পরক্রমাঙ্ক বা পরাক্রমাঙ্ক উপাধি নিয়েছিলেন সমুদ্রগুপ্ত। পরাক্রমাঙ্ক উপাধি কে নিয়েছিলেন? সমুদ্রগুপ্ত। তার মুদ্রায় পরাক্রম এবং অশ্বমেধ পরাক্রম উপাধি পাওয়া যায়। তার মুদ্রায়
সমুদ্রগুপ্তের মুদ্রায় অশ্বমেধ পরাক্রম বা পরাক্রম উপাধি পাওয়া যায়। তাহলে অশ্বমেধ পরাক্রম বা পরাক্রম উপাধিকার সমুদ্রগুপ্তের। তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তাহলে অশ্বমেধ যজ্ঞ কে করেছিলেন? সমুদ্রগুপ্ত। তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন। মুদ্রায় তাকে বীণা বাদনরত দেখা যায়। বীণা বাদনরত মানে সবসময় তার হাতে বীণা থাকতো। বীণা একটা সেই তোমরা জানো বীণা হচ্ছে ওই সঙ্গীতের একটা বাজানোর যন্ত্র। তার হাতে সবসময় বীণা থাকতো। তিনি কবিরাজ নামেও পরিচিত ছিলেন। তাহলে কবিরাজ নামে কে পরিচিত ছিলেন গুপ্ত যুগে? সেটা হচ্ছে এই সমুদ্রগুপ্ত। গুপ্ত যুগে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন? ফাহিয়ান। গুপ্ত যুগে কে এসেছিলেন? ফাহিয়ান এসেছিলেন। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে ভারতে আসেন। তাহলে ফাহিয়ান কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে ভারতে আসেন। তার রচিত ভ্রমণ বৃত্তান্তের নাম ফো কুও কি। তাহলে ফো কুও কি কার ভ্রমণ বৃত্তান্তের নাম? ফো কুও কি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের ভ্রমণ বৃত্তান্তের নাম। কে লিখেছিলেন? ফাহিয়ান লিখেছিলেন। তিনি বিনয় পিটক সংগ্রহের উদ্দেশ্যে ভারতে এসেছিলেন। বিনয় পিটক সংগ্রহের উদ্দেশ্যে চীন থেকে তিনি ভারতে এসেছিলেন। কিসের উদ্দেশ্যে এসেছিলেন? বিনয় পিটক। তিনি পাটলিপুত্র ও তাম্রলিপ্ত বন্দর দীর্ঘকাল অবস্থান করেন। তিনি পাটলিপুত্র ও তাম্রলিপ্ত বন্দরে দীর্ঘকাল অবস্থান করেন, মানে অনেকদিন থাকেন। শাকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? শাকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকদের পরাজিত করে তিনি এই উপাধি গ্রহণ করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের শকদের পরাজিত করে এই উপাধি গ্রহণ করেছিলেন। তিনি পশ্চিম ভারত থেকে শকদের উচ্ছেদ করেন। পশ্চিম ভারতে থেকে শকদের উচ্ছেদ করেন। এই জয়ের স্মরণে তিনি রৌপ্য মুদ্রা চালু করেন। রৌপ্য মুদ্রা চালু করেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার অপর উপাধি বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আর উপাধি কি ছিল? বিক্রমাদিত্য। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচনা করেন। এটি সংস্কৃত ভাষায় রচিত। এটি সংস্কৃত ভাষায় রচিত। তাহলে এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত। এখানে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনী রয়েছে। সমুদ্রগুপ্তের কাহিনী এখানে বর্ণিত আছে। এটি চম্পু গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যের নিদর্শন। তাহলে চম্পু হচ্ছে গদ্য ও পদ্যের মিশ্রণ। কৌশম্বী স্তম্ভে এটি খোদাই করা আছে। এই কৌশম্বী স্তম্ভ এখানে খোদাই করা রয়েছে। তাহলে এখানে কোশ্চেন পড়তে পারে কৌশম্বী স্তম্ভে কার জন্মের বৃত্তান্ত কাহিনী খোদাই করা রয়েছে? সমুদ্রগুপ্তের। সমুদ্রগুপ্তের। ফাহিয়ান কোন গুপ্ত রাজার আমলে ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফাহিয়ান এসেছিলেন। তিনি 399 থেকে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ছিলেন। তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত? 399 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ছিলেন। তার রচিত গ্রন্থের নাম ফো কুও কি। এখনই বললাম তার রচিত গ্রন্থের নাম কি? ফো কুও কি। তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহের জন্য এসেছিলেন। একই জিনিস বললাম। তিনি পাটলিপুত্র নগরীর প্রশংসা করেছেন। একই জিনিস। কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকদের পরাজিত করার পর তিনি এই উপাধি নেন। শকদের পরাজিত করার পর তাহলে কখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত
বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন শকদের যখন পরাজিত করে দেন তারপরই। তার রাজসভায় নবরত্ন বিরাজ করত, নবরত্ন। কালিদাস ছিলেন তার সভাকবি। তাহলে কালিদাস কার সভাকবি ছিলেন? সম্রাট বিক্রমাদিত্য ওরফে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওরফে মানে হচ্ছে, মানে এর ডাক নাম হচ্ছে বিক্রমাদিত্য। হ্যাঁ, একে বলা হয় ওরফে বলা হয়। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি কে ছিল? কালিদাস। বা বিক্রমাদিত্যের সভাকবি কে ছিল? কালিদাস। তার রাজধানী ছিল উজ্জয়িনী। তার রাজধানী ছিল উজ্জয়িনী বা দ্বিতীয় রাজধানী উজ্জয়িনী। তাহলে উজ্জয়িনী কার রাজধানী ছিল? বিক্রমাদিত্যের রাজধানী। কোন গুপ্ত সম্রাটকে ভারতের রক্ষাকারী বলা হয়? স্কন্দগুপ্তকে। স্কন্দগুপ্ত ভারতের রক্ষাকারী বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন গুপ্ত সম্রাটকে ভারতের রক্ষাকারী বলা হয়? তাহলে স্কন্দগুপ্তকে। তিনি হুন আক্রমণে প্রতিহত করেছিলেন। মানে হুনদের যে আক্রমণ হচ্ছিল সেটা তিনি বাধা দিয়েছিলেন, বাধা দিতে পেরেছিলেন। ঐতিহাসিকরা তাকে ভারতের রক্ষাকর্তা আখ্যা দিয়েছেন। ভারতের রক্ষাকর্তা কারা আখ্যা দিয়েছেন? ঐতিহাসিকরা স্কন্দগুপ্তকে। তিনি ক্রামাদিত্য উপাধি লাভ করেন। ও ছিল বিক্রমাদিত্য, এ হচ্ছে ক্রামাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। কে? স্কন্দগুপ্ত, ক্রামাদিত্য। তার সময় সুদর্শন হ্রদের বাঁধ মেরামত করা হয়। তার সময়ে সুদর্শন হ্রদের বাঁধ মেরামত করা হয়। শেষ গুপ্ত সম্রাটের নাম কি? জীবিত গুপ্ত। ঐতিহাসিক মতে বিষ্ণুগুপ্ত। শেষ গুপ্ত সম্রাটের নাম হচ্ছে জীবিত গুপ্ত বা বিষ্ণুগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের পতন ষষ্ঠ শতকের মাঝামাঝি হয়। তাহলে গুপ্ত সাম্রাজ্যের পতন কবে হয়? ষষ্ঠ শতকের মাঝামাঝি। হুন আক্রমণ ও অভ্যন্তরীণ দুর্বলতা হয় এর কারণ। হুন আক্রমণ ও অভ্যন্তরীণ দুর্বলতা মানে গৃহযুদ্ধ, এগুলোকে বলা হয় অভ্যন্তরীণ দুর্বলতা। মানে বাড়িতে বাড়িতে বিভিন্ন জাতির জাতির যে যুদ্ধ হয় ওগুলোকে বলা হয় অভ্যন্তরীণ দুর্বলতা। সেই অভ্যন্তরীণ দুর্বলতার জন্য মানে এটার গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল। জীবিত গুপ্ত পরবর্তী গুপ্ত শাসকদের একজন ছিলেন। মানে সর্বশেষ বা পরবর্তী গুপ্ত শাসকের একজন ছিলেন জীবিত গুপ্ত। মগধে তার শাসনের সীমাবদ্ধ হয়ে পড়েছিল। মগধে তাদের শাসন সীমাবদ্ধ হয়ে পড়েছিল। প্রাচীন মগধের রাজধানীর নাম কি? গিরিব্রজ বা রাজগৃহ। প্রাচীন মগধের রাজধানীর নাম হচ্ছে গিরিব্রজ বা রাজগৃহ। গিরিব্রজ 5টি পাহাড় দ্বারা বেষ্টিত ছিল। গিরিব্রজ কি ছিল? 5টা পাহাড় ছিল, ছোট ছোট 5টা পাহাড় ছিল গিরিব্রজে। পরে অজাতশত্রু ও উদয়ন পাটলিপুত্রের রাজধানী সরান। অজাতশত্রু ও উদয়ন পাটলিপুত্রের রাজধানী সরান, মানে পাটনায় নিয়ে যান। এটি ছিল অত্যন্ত সুরক্ষিত নগরী। কোনটা? এই যেটা মানে পাটলিপুত্রে নিয়ে গেছিল সেটা ছিল সুরক্ষিত একটা নগরী। এখানে প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়। তাহলে কোথায় প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়? মগধের রাজধানী পাটলিপুত্র বা বর্তমানে পাটনায়। কে রাজগৃহ থেকে মগধের রাজধানীকে স্থানান্তরিত করেন? বিম্বিসার। বললাম একটু আগে যে বিম্বিসার হ্যাঁ রাজধানীকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন। তিনি গিরিব্রিজ থেকে রাজগৃহে রাজধানী স্থানান্তরিত করেন। গিরিব্রজ থেকে রাজগৃহে রাজধানী স্থাপন করেন। তিনি নগরপত্তন করেন, মানে নগরের উন্নতি ঘটান। দূরদর্শিতার পরিচয় দেয়। রাজগৃহ ছিল সুরক্ষিত ও সমৃদ্ধশালী। তাদের রাজগৃহ ছিল কি? সুরক্ষিত ও সমৃদ্ধশালী। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে? শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ। তিনি হর্যঙ্ক বংশের শেষ রাজাকে সরিয়ে ক্ষমতায় দখল করেন। তাহলে হর্যঙ্ক বংশের শেষ রাজাকে সরিয়ে
ক্ষমতা দখল করেন কে? শিশুনাগ। তিনি অবন্তী রাজা মগধের অন্তর্ভুক্ত করেন। অবন্তী রাজ্যকে মগধের অন্তর্ভুক্ত করেন। তিনি বৈশালীতে রাজধানী স্থানান্তরিত করেন। তাহলে বৈশালীতে রাজধানী কে স্থানান্তরিত করেছিল? শিশুনাগ। তার পুত্র কালশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়। তাই কালশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল। কালশোকের সময় মানে কালশোক কার পুত্র? শিশুনাগের পুত্র। চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মাবলম্বী ছিলেন? জৈন ধর্মাবলম্বী ছিলেন। জৈন ধর্মাবলম্বী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। শেষ বয়সে সে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। ভদ্রবাহু ছিলেন তার দীক্ষাগুরু। ভদ্রবাহু কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের দীক্ষাগুরু। শ্রাবণ বেলা শ্রাবণ বেলগোলায় তিনি অনশনে দেহত্যাগ করেন। এটা বললাম একটু আগে। শ্রাবণ বেলাগোলায় তিনি অনশনে দেহত্যাগ করেন। একে জৈন ধর্মে সল্লেখন বলা হয়। তাহলে জৈন ধর্মে একে কি বলা হয়? সল্লেখন বা পবিত্র কোনো জিনিস আর কি। যে ও জৈন ধর্মের চন্দ্রগুপ্ত মৌর্য মারা গেছে। চন্দ্রগুপ্ত মৌর্য ছিল একজন বিখ্যাত মানুষ। সে সময় যে ও মারা যাচ্ছে এটাকে মানে স্মৃতিরায়িত করার জন্য, স্মরণ করার জন্য এটাকে সল্লেখনা বলা হয়। সম্রাট অশোক কে ছিলেন? মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অশোক। তিনি ছিলেন বিন্দুসারের পুত্র। কলিঙ্গ যুদ্ধের পর তিনি চণ্ডাশোক বা ধর্মশোকে পরিণত হন। কলিঙ্গ যুদ্ধের পর তিনি চণ্ডাশোক বা ধর্মশোকে পরিণত হন। তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তার শিলালিপিগুলি ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান। তার শিলালিপিগুলি মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোকের শিলালিপিগুলি ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান। সম্রাট অশোক কোন দুটি উপাধি গ্রহণ করেন? দেবনামপ্রিয় ও প্রিয়দর্শী। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই আসে। প্রিয়দর্শী কার উপাধি? এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। প্রিয়দর্শী কার উপাধি? তাহলে লিখতে হবে সম্রাট অশোক। দেবনাম প্রিয় অর্থ হলো দেবতার প্রিয়, দেবতাদের প্রিয়। প্রিয়দর্শী হলো যিনি প্রীতির সাথে দেখেন, মানে মানে স্নেহের সাথে দেখেন, প্রীতির সাথে, মায়ার সাথে যিনি দেখেন তাকে বলা হয় প্রিয়দর্শী। মাস্কি বা গুর্জরা শিলালিপিতে তার নাম পাওয়া যায়। তাহলে কোন কোন শিলালিপিতে অশোকের নাম পাওয়া যায়? মাস্কি আর গুর্জরা শিলালিপিতে অশোকের নাম পাওয়া যায়। অধিকাংশ লিপিতে তাকে উপাধি দ্বারা সম্বোধন করা হয়েছে। অধিকাংশ লিপিতে তাকে উপাধি দ্বারা সম্বোধন করা হয়েছে। মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ ছিল শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। পুষ্যমিত্র শুঙ্গ ছিল শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। তিনি শেষ মৌর্য বংশ বৃহদ্রথকে হত্যা করেন। তিনি মৌর্য সেনাপতি ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের সেনাপতি ছিলেন। তিনি ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান ঘটান। কে ঘটান? পুষ্যমিত্র শুঙ্গ ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান ঘটান। তিনি দুটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তিনি কটা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? দুটো। সাতবন বংশের কোন রাজার শকদের পরাজিত করেছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী সাতবন বংশের রাজা, তিনি শকদের পরাজিত করেছিলেন। তিনি শক শাসক নহপানকে পরাজিত করেন। তিনি সাতবন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। তাহলে সাতবন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। তার মা গৌতমী বলেশ্বরী নাসিক প্রশস্তি রচনা করেন। তার মা ছিল গৌতমী বলেশ্বরী। তাহলে গৌতমী বলেশ্বরী কে ছিলেন? সাতকর্ণীর মা। তিনি কি করেছিলেন? নাসিক প্রশস্তি রচনা করেন। তিনি ত্রিসমুদ্র তয় পি সাতবাহন উপাধি পান।
পিতবাহন, ত্রিসমুদ্রতয় পিতবাহন উপাধি পান কে? গৌতমীপুত্র সাতকর্ণী। তো ইম্পর্টেন্ট নয় এটা। কুষাণ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন কে? কুজুল বা প্রথম কফিসিস বা কদফিসিস, প্রথম কদফিসিস কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন ইউইচি জাতির দলপতি ছিলেন। ইউইচি একটা জাতি, সে জাতির একজন নেতা ছিলেন, দলপতি মানে নেতা। কাবুল ও কাশ্মীর উপত্যকায় তিনি রাজ্য বিস্তার করেন। কোথায় কোথায়? কাবুলে অ্যান্ড কাশ্মীরে উপত্যকায় তিনি রাজ্য বিস্তার করেন। তিনি কেবল তাম্র যুগের প্রচলন করেছিলেন, তিনি কেবল তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন। তাম্র মুদ্রার প্রচলন কে করেছিলেন? স্বর্ণ মুদ্রার কে প্রচলন করেছিলেন? আর রূপ মুদ্রার কে প্রচলন করেছিলেন আমরা জানলাম। তিনি মহারাজ ধীরাজ উপাধি পান। তাহলে কে পান মহারাজ ধীরাজ? কুজুল বা প্রথম কফিসিস। কত খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসন আরোহণ করেন? 78 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসন আরোহণ করেন। এই বছর থেকে শকাব্দ গণনা করা হয়। তাহলে শকাব্দ কত বছর থেকে গণনা করা হয়? 78 খ্রিস্টাব্দে। এটা বারবার বললাম। তিনি কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। তাহলে কে ছিলেন? সেই কনিষ্ক, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। তার রাজধানী ছিল পুরুষপুর। তার রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ার। তিনি বৌদ্ধ ধর্মের মহাযান শাখার পৃষ্ঠপোষক ছিলেন। মহাযান হিনযান দুটো শাখা ছিল, তার মধ্যে মহাযান শাখার পৃষ্ঠপোষক ছিলেন। কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি গ্রহণ করেন? একটু আগেই বললাম, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধি গ্রহণ করেন। তিনি বীণা বাদনরত মূর্তিতে অঙ্কিত মুদ্রা প্রচলন করেন। বীণা বাদনরত এই মুদ্রার প্রচলন করেন। তিনি সাহিত্য ও সঙ্গীতের অনুরাগী ছিলেন। হরিসেন তার কবিরাজে আখ্যা দিয়েছেন। হরিসেন তাকে কবিরাজ আখ্যা দিয়েছেন। কবিরাজই বলছি, কবিরাজ আখ্যা দিয়েছেন। তিনি বহু কাব্য রচনা করেছিলেন বলে জানা যায়। বহু কাব্য রচনা করেছিলেন কে? সমুদ্রগুপ্ত। মিহিরকুল, মিহিরকুল কে ছিলেন? হুন নেতা। মিহিরকুল কে ছিলেন? হুন নেতা ছিলেন মিহিরকুল। তিনি তোরমানের পুত্র ছিলেন। কার পুত্র ছিলেন? তোরমানের পুত্র ছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠুর শাসক ছিলেন। তিনি খুব নিষ্ঠুর শাসক ছিলেন। যশোধর্মন বা নরসিংহগুপ্ত বালাদিত্য তাকে পরাজিত করেন। এগুলো দরকার নেই। তাহলে মিহিরকুল কে পরাজিত করেন? যশোধর্মন বা নরসিংহগুপ্ত। তিনি বৌদ্ধ বিদ্বেষী ছিলেন। মিহিরকুল বৌদ্ধ বিদ্বেষী ছিলেন। এখান থেকে শুরু হচ্ছে হুন আক্রমণ। গুপ্ত সম্রাট, শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন? স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত ছিলেন শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট। তিনি হুন আক্রমণ প্রতিহত করে সাম্রাজ্য রক্ষা করেন। তাহলে স্কন্দগুপ্ত হুন আক্রমণকে প্রতিহত করে সাম্রাজ্য রক্ষা করেন। তার মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। যখনই সে হলো, মারা গেল, গুপ্ত সাম্রাজ্য শেষ হয়ে পড়ল। তিনি প্রশাসনিক সংস্কার করেছিলেন। প্রশাসনিক সংস্কার করেছিলেন। তিনি অত্যন্ত প্রজাহিতৈষী ছিলেন। প্রজাদের দুঃখ দারিদ্র সে বুঝতো। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণটা কোথায়? বর্তমানে যেটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ ছিল শশাঙ্কের রাজধানী। তিনি বাংলায় প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। তাহলে শশাঙ্ক ছিল বাংলার প্রথম সার্বভৌম রাজা। তিনি হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন। তিনি গৌড় বংশের প্রতিষ্ঠাতা। তার মুদ্রায় শিবের ষাঁড় নন্দী এর ছবি দেখা যায়। নন্দী এর ছবি কার দেখা যায়? কার মুদ্রায় দেখা যায়? ওই কর্ণ সুবর্ণ, এই শশাঙ্কের মুদ্রায়। শশাঙ্কের মুদ্রায়। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন। হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেন। হিউয়েন সাং এই নামে অভিহিত করেছেন। তাহলে শিলাদিত্যকে কে শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন। হিউয়েন সাং তাকে এই উপাধি দিয়েছিলেন।
শিলাদিত্য। তিনি থানেশ্বরের পুষ্যবতী বংশের রাজা ছিলেন। এই যে এখানে একটা দেওয়া আছে, হ্যাঁ, কিং অফ থানেশ্বর, হরিয়ানা। তাহলে থানেশ্বরটা কোথায়? হরিয়ানায়। তিনি কৌনজ বংশের রাজধানী স্থানান্তরিত করেন। তাহলে কৌনজ বংশের রাজধানী কে স্থানান্তরিত করেন? সে শিলাদিত্য বা হর্ষবর্ধন। তিনি সকল উত্তর পথনোৎসামী, সকল উত্তর পথনোৎসামী, এইটা হর্ষবর্ধনেরটা খুব ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট। তিনি সকল উত্তর পথনোৎসামী উপাধি নেন। হর্ষচরিত কে রচনা করেন? হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট রচনা করেন। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। তার রচনা কি? হর্ষচরিত। এটি সংস্কৃত গদ্যকাব্য, এটি ছিল একটা সংস্কৃত গদ্যকাব্য। এতে হর্ষবর্ধনের প্রারম্ভিক জীবন বর্ণিত আছে। এতে কি হয়েছে? হর্ষবর্ধনের যে শুরুর জীবন সেটাতে বর্ণিত আছে। বাণভট্ট কাদম্বরী নামক গ্রন্থ রচনা করেন। কাদম্বরী নামক গ্রন্থ কে রচনা করেন? বাণভট্ট। এবার কাদম্বরী তো মানে অপশনে থাকবে অনেকগুলো। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের সময় তো কাদম্বরীর পরিচয় ছিল, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি ছিল। তো উত্তরে কে লিখবে? উত্তরে সবাই লিখে দিবে রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নয়। কে লিখেছে? বাণভট্ট, অনেক আগেকার। এটি ঐতিহাসিক উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক এদেশে আসেন? চীনা পরিব্রাজক হিউয়েন সাং এদেশে এসেছিলেন। তিনি তীর্থযাত্রীদের রাজপুত্র নামে পরিচিত। তীর্থযাত্রীদের রাজপুত্র নামে কি পরিচিত ছিল? হিউয়েন সাং। তার ভ্রমণ বৃত্তান্তের নাম শিইউকি। তার ভ্রমণ বৃত্তান্তের নাম কি? শিইউকি। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন, মানে পড়াশোনা করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি প্রায় 14 বছর ভারতে ছিলেন। তাহলে হিউয়েন সাং কত বছর ভারতে ছিলেন? 14 বছর ভারতে ছিলেন। আইহোল শিলালিপি কার শাসনকালে রচিত? দ্বিতীয় পুলকেশীর শাসনকালে। এই যে দেখো ইন্ডিকেটর দিয়ে দেওয়া আছে, আইহোল শিলালিপি কার মানে শাসনকালে রচিত? দ্বিতীয় পুলকেশীর শাসনকালে রচিত। এটি চালুক্য রাজাদের ইতিহাস জানা যায় এর প্রধান উৎস থেকে। চালুক্য রাজাদের ইতিহাস জানা যায় এই আইহোল ইনস্ক্রিপশন থেকে। এতে হর্ষবর্ধনের সাথে যুদ্ধের বিবরণ আছে। এখানে হর্ষবর্ধনের সাথে যুদ্ধের বিবরণ রয়েছে। এটি রবি কীর্তি রচনা করেন। রবি কীর্তি কি রচনা করলেন? আইহোল শিলালিপি রচনা করেন। কার সময়কালে? দ্বিতীয় পুলকেশীর শাসনকালে এটা হয়। দিল্লির সুলতান শাসনের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক। দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক। তিনি 1206 খ্রিস্টাব্দে দাস বংশ প্রতিষ্ঠা করেন। দাস বংশ কে প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবক। তিনি মোহাম্মদ ঘুরির একজন বিশেষ অনুচর ছিলেন। মোহাম্মদ ঘুরির একজন বিশেষ অনুচর ছিলেন। দানশীলতার জন্য তাকে লাখ বক্স বলা হতো। লাখ বক্স কে পরিচিত ছিলেন? লাক্স বক্স নামে কে পরিচিত ছিলেন? কুতুবউদ্দিন আইবক। পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে তার মৃত্যু হয়। পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে তার মৃত্যু হয়। পোলো একটা ধরনের খেলা যেখানে ঘোড়াদের রেস হয়, সেটাকে বলা হয় পোলো। বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। তিনি 750 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। 750 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন কে? গোপাল। তিনি মেদসেনায় এর অবসান ঘটিয়ে রাজা নির্বাচিত হন। মেদসেনায় এর অবসান ঘটিয়ে রাজা নির্বাচিত হন। তিনি অদন্তপুরী বিহার নির্মাণ করেন। অদন্তপুরী বিহার কে নির্মাণ করেন? তাহলে গোপাল। তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন।
বাংলার সেন বংশের শেষ রাজাকে? লক্ষণ সেন। এটা খুব ইম্পর্টেন্ট। খুব যেগুলো যেগুলো আমি বলছি প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি মানে বিভিন্ন বই ঘেঁটে, বিভিন্ন রকম পিডিএফ ঘেঁটে সেখান থেকে সংগ্রহ করেছি। বিশেষ করে তোমাদের জন্য, গ্রুপ সি বা গ্রুপ ডির যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য। হুম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে বন্ধুরাও তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুরাও জানতে পারে এবং তারাও কিছু শিখতে পারে। আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন কোনো কিছু শেখো এবং পরীক্ষায় যেন মানে পাও, কোশ্চেনের অ্যান্সারগুলো যেন সঠিকভাবে দিয়ে আসতে পারো, ইতিহাসের কোশ্চেন যেন বাদ না পড়ে। 1204 সালে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন। তাহলে 1204 সালে কে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন। তিনি রাজধানী নবদ্বীপ ছেড়ে বিক্রমপুরে আশ্রয় নেন। তাহলে বখতিয়ার খলজি নবদ্বীপ ছেড়ে বিক্রমপুরে আশ্রয় নেন। তিনি গৌড়েশ্বর বা আরিরাজ মদন শঙ্কর উপাধি নেন। আরিরাজ মদন শঙ্কর উপাধি নেন। তার রাজসভায় পঞ্চরত্ন বিরাজ করত। কার রাজসভায়? লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন বিরাজ করত। পল্লব বংশের শেষ রাজাকে? অপরাজিত বর্মন। অপরাজিত বর্মন ছিল পল্লব বংশের শেষ রাজা। তিনি নবম শতাব্দীর শেষ ভাগে রাজত্ব করেন। নবম শতাব্দীর শেষ ভাগে তিনি রাজত্ব করেন। চোল রাজা আদিত্যর কাছে তিনি পরাজিত ও নিহত হন। চোল রাজা আদিত্যর কাছে তিনি পরাজিত ও নিহত হন। কে? এই অপরাজিত বর্মন চোল রাজার কাছে পরাজিত হন। এর ফলে পল্লব সাম্রাজ্যের পতন ঘটে। পল্লব সাম্রাজ্যের পতন ঘটে। পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম ছিল। পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। এটা খুব ইম্পর্টেন্ট। কাঞ্চিপুরম। পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম। বাংলার কৌলিন্য প্রথার উদ্ভব কে করেন? বল্লাল সেন। তাহলে বাংলার কৌলিন্য প্রথার উদ্ভব কে করেন? বল্লাল সেন। এটা খুব ইম্পর্টেন্ট। বাংলার কৌলিন্য প্রথার উদ্ভব করেন বল্লাল সেন। তিনি সেন বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন। তাহলে বল্লাল সেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। সমাজকে শুষ্ক রাখতে তিনি শুদ্ধ রাখতে তিনি এই প্রথা চালু করেন। তিনি দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেন। এটা খুব ইম্পর্টেন্ট। দান সাগর অদ্ভুত সাগর, দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থটি কে রচনা করেন? বল্লাল সেন। তিনি কনৌজ থেকে ব্রাহ্মণ ও কায়স্থদের বাংলায় আনেন। কনৌজ থেকে ব্রাহ্মণ ও কায়স্থদের বাংলায় নিয়ে এসেছিলেন। চোল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? রাজেন্দ্র চোল। চোল বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন রাজেন্দ্র চোল। তিনি বাংলা জয় করে গঙ্গায় কণ্ড চোল উপাধি নেন। তিনি বাংলা জয় করে গঙ্গায় কণ্ড চোল উপাধি নেন। তিনি গঙ্গায় কাণ্ড চোলপুরম নগরী প্রতিষ্ঠা করেন। গঙ্গায় কাণ্ড চোলপুরম প্রতিষ্ঠা করেন। তার শক্তিশালী নৌবাহিনী শ্রী বিজয় সাম্রাজ্য জয় করেন। তার শক্তিশালী নৌবাহিনী শ্রী বিজয় সাম্রাজ্য জয় করে। তিনি রাজরাজ চোল এর পুত্র ছিলেন। তিনি কি ছিলেন? রাজরাজ চোলের পুত্র ছিলেন। রামচরিত গ্রন্থের রচয়িতা কে? সন্ধ্যাক্ষর নন্দী। রামচরিত গ্রন্থের রচয়িতা কে? সন্ধ্যাক্ষর নন্দী। তিনি পাল রাজা রামপালের সভাকবি ছিলেন। সন্ধ্যাক্ষর নন্দী কে ছিলেন? পাল রাজা রামপালের সভাকবি ছিলেন। এটি সংস্কৃত ভাষায় রচিত একটি শব্দার্থক মহাকাব্য। একদিকে রামায়ণের রাম, অন্যদিকে রামপালের কাহিনী বর্ণিত আছে। তাহলে রামায়ণের রাম ও অন্যদিকে রামপালের কাহিনী বর্ণিত আছে কোনটাতে? এই শব্দার্থক মহাকাব্যে। শব্দার্থক মহাকাব্যে রাম ও রামপালের কাহিনী বর্ণিত আছে। এতে কৈবত বিদ্রোহের বিবরণ পাওয়া যায়। তাহলে আরো একটা কি? এতে কৈবত যে বিদ্রোহ হয়েছিল তার বিবরণ পাওয়া যায়। চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি ছিল? দ্বিতীয় পুলকেশী। চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসকের নাম দ্বিতীয় পুলকেশী। তিনি বাতাপির চালুক্য বংশের রাজা ছিলেন। তিনি
বাতাপি চালুক্য বংশের শাসক ছিলেন, রাজা ছিলেন কে? দ্বিতীয় পুলকেশী। তিনি হর্ষবর্ধনকে নর্মদা নদীর তীরে পরাজিত করেন। হর্ষবর্ধনকে নর্মদা নদীর তীরে পরাজিত করেন কে? দ্বিতীয় পুলকেশী। পল্লব রাজা নরসিংহ বর্মনের হাতে তিনি পরাজিত ও নিহত হন। পল্লব রাজা নরসিংহ বর্মনের হাতে তিনি পরাজিত ও নিহত হন। কে? সেই দ্বিতীয় পুলকেশী। তার সময় পারস্যের রাজা খসরু দূত পাঠিয়েছিলেন। তাহলে কার সময় পারস্যের রাজা খসরু দূত পাঠিয়েছিলেন? ওই দ্বিতীয় পুলকেশীর সময়। গীত গোবিন্দম, গীত গোবিন্দ গ্রন্থটি কার লেখা? গীত গোবিন্দম বললাম, একটা ফিল্মের নাম মনে পড়ে গেল, তোমরা হয়তো জানো, দেখেছো। সেই গীত গোবিন্দ গ্রন্থটি কার লেখা? লক্ষণ সেনের সভাকবি জয়দেবের লেখা। এটি সংস্কৃত ভাষায় একটি গীতকাব্য। রাধা ও কৃষ্ণের প্রেম লীলার মূল বিষয়বস্তু। হ্যাঁ, গীত গোবিন্দের কাহিনী কি? রাধা ও কৃষ্ণের প্রেম লীলার মূল বিষয়বস্তু ছিল গীত গোবিন্দ। জয়দেব লক্ষণ সেনের সভা পঞ্চরত্ন এর একজন ছিলেন। জয়দেব লক্ষণ সেনের সভার পঞ্চরত্নের একজন ছিলেন। পঞ্চরত্নের একজন ছিলেন। ওই পঞ্চরত্নের একজন ছিলেন, ওই এটা বানিয়েছিল গীত গোবিন্দ সাহিত্যটা। এটি ভক্তি আন্দোলনের পথ প্রদর্শক হিসেবে গণ্য করা হয়। এটি ভক্তি আন্দোলনের পথ প্রদর্শক, মানে পথ দেখেছিল ভক্তি আন্দোলনের। গৌড় রাজ্য, বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? শশাঙ্ক। তিনি সপ্তম শতাব্দীর শুরুতে গৌড়ের স্বাধীন রাজা হন। গৌড়ের স্বাধীন রাজা হন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ কার রাজধানী ছিল? শশাঙ্কের রাজধানী। তিনি হর্ষবর্ধনের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন। হর্ষবর্ধনের প্রবল প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? শশাঙ্ক। তিনি শিবের উপাসক ছিলেন ও বৌদ্ধ বিদ্বেষী ছিলেন বলে বইয়ে পাওয়া যায় বা কথিত আছে। হর্ষবর্ধন কোন বংশের রাজা? পুষ্যভূতি বংশের রাজা। দেখো, এই যে পুষ্যপতি বংশে, ডেনসিটি অফ পুষ্যভূতি, পুষ্যভূতি বংশের রাজা ছিলেন। বর্ধন বংশ যেটাকে বলা হয়। এই বংশের সভাকবি রাজধানী ছিল থানেশ্বর। এই বংশের রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। প্রভাকর বর্ধন ছিলেন এই বংশের প্রথম স্বাধীন ও শক্তিশালী রাজা। প্রভাকর বর্ধন ছিল এই বংশের প্রথম ও শক্তিশালী রাজা। হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? 606 খ্রিস্টাব্দে, 606 এডি। হুম, 647, 647। পরে তিনি কনৌজ রাজধানী স্থানান্তরিত করেন। কনৌজের রাজধানীটা স্থানান্তরিত করেন কে? হর্ষবর্ধন। হিউয়েন সাং কর্তৃক রচিত গ্রন্থের নাম? সিইউকি, একটু আগে বললাম সিইউকি। দেখো বারবার কোশ্চেন গুলো আসছে বিভিন্ন রকম ভাবে। আরো এরকম করে এই নিচে যে অতিরিক্ত তথ্য দিয়েছে এগুলো থেকেও কোশ্চেন গুলো আসছে। তোমরা মনে করছো যে বারবার সিইউকি বা হিউয়েন সাং এর কথা বলছি, এমনটা নয়। মানে এই যে অতিরিক্ত তথ্য দিচ্ছি এগুলো থেকেও কোশ্চেন আসছে। আমি তো এই কোশ্চেন গুলো মানে বেশ, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়েছে সেখান থেকে নিয়েছি কিনা, তো সেখানকার এই কোশ্চেন গুলো বারবার এসেছে বলে আমিও কোশ্চেন গুলো ওইভাবেই রেখেছি, যেভাবে ছিল ওইভাবেই রাখা আছে। আমি আর কোশ্চেন গুলোকে মানে নতুন করে বানাইনি। এর অর্থ হলো পাশ্চাত্য দেশের বিবরণ। সিইউকির অর্থ কি? পাশ্চাত্য দেশের বিবরণ, মানে বাইরের দেশের। প্রাচ্য পাশ্চাত্য দুটো দেশ আছে কিনা? প্রাচ্য পাশ্চাত্য। পাশ্চাত্য হচ্ছে যে বাইরের ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, ওই যে ওইদিককার দেশগুলোকে বলা হয় পাশ্চাত্য দেশ, আর আমাদের দেশগুলোকে বলা হয় প্রাচ্য দেশ। এতে হর্ষবর্ধনের আমলে ভারতের বিস্তারিত বিবরণ আছে। সরি, উল্টোটা বললাম। প্রাচ্য হচ্ছে তোমার এটা আমেরিকা, ওগুলোকে বলা হয়, আর পাশ্চাত্য বলা হয় আমাদের দেশগুলোকে। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে 5 বছর অধ্যয়ন করেন।
তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়ে হিউয়েন সাং কত বছর অধ্যয়ন করেন? 5 বছর। তিনি প্রায় 14 বছর বয়সে ভারতে অবস্থান করেছিলেন। এটা আগেও বললাম, 14 বছর বয়সে পর্যন্ত ভারতে অবস্থান করেছিলেন। হর্ষবর্ধন কর্তৃক রচিত দুইখানি গ্রন্থের নাম রত্নাবলী, প্রিয়দর্শিকা। সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত ছিলেন। নাগানন্দ নায়ক নাটকেও তিনি রচনা করেন। নাগানন্দ নামক নাটকও তিনি রচনা করেন। কে? হর্ষবর্ধন। তিনি তার আয়ের 1/4 বিদ্যানন্দের জন্য ব্যয় করতেন। বাণভট্ট ও অন্যান্য কবিরা তার সভায় অলঙ্কৃত করতেন। বাণভট্ট অন্যান্য কবিরা তার সভায় অলঙ্কৃত করতেন, মানে কি তার সভায় আসতেন, ওটাকে অলঙ্কৃত বা অলঙ্কৃত বলা হয়। সকল উত্তরণা পথনাথ স্বামী উপাধিটি কার লেখা? হর্ষবর্ধনের। এর অর্থ হলো উত্তর ভারতের অধীশ্বর। অধীশ্বর মানে হলো উত্তর ভারতের মালিক। চালুক্য রাজাদের শিলালিপিতে আয় হলে তাকে তার নাম অভিহিত করা হয়েছে। তিনি উত্তর ভারতের শেষ মহান হিন্দু সম্রাট হিসেবে পরিচিত। কে? হর্ষবর্ধন। উত্তর ভারতের শেষ হিন্দু মহান সম্রাট হিসেবে কে পরিচিত? হর্ষবর্ধন। কৌনজ ও প্রয়াগ তিনি দুটি বিশাল ধর্ম মহাসম্মেলন করেন। কৌনজ ও প্রয়োগ তিনি দুটি বিশাল ধর্ম মহাসম্মেলন করেন। সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হেমন্ত সেন বা সামন্ত সেন, সেন বংশের প্রতিষ্ঠাতা। পাল বংশের দুর্বলতার সুযোগ রাঢ় অঞ্চলে তার ক্ষমতা বিস্তার করেন। পাল বংশে যখন দুর্বল হয়ে পড়ছিল তখন সেই সুযোগটা কাজে লাগিয়ে হেমন্ত সেন বা সামন্ত সেন রাঢ় অঞ্চলে তার ক্ষমতা বিস্তার করেন। তার মূলত কর্ণাটকের বাসিন্দা ছিলেন। সে মূলত হেমন্ত সেন বা সামন্ত সেন কোথাকার বাসিন্দা ছিলেন? কোথায় ওর বাড়ি? কর্ণাটকে ওর বাড়ি। হেমন্ত সেনের পুত্র বিজয় সেন ছিলেন এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। হেমন্ত সেনের পুত্র বিজয় সেন, বিজয় সেন ছিলেন এই বংশের কোন বংশটার? সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তার গৌড় বা হিন্দু বা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। গোড়া হিন্দু বা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে এটাই, পল্লব বংশের প্রথম রাজার নাম কি? শিব স্কন্দ বর্মন। পল্লব বংশের শেষ প্রথম রাজার নাম হচ্ছে শিব স্কন্দ বর্মন। শেষ বলছি, পল্লব বংশের প্রথম রাজার নাম হলো শিব স্কন্দ বর্মন। তিনি কাঞ্চীপুরম থেকে রাজত্ব করতেন। কাঞ্চীপুরম থেকে রাজত্ব করতেন। তিনি অগ্নি অষ্টম বা ও অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অগ্নি অষ্টম ও অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। পল্লবদের উত্থান সাতবাহনের পতনের পরে হয়। পল্লবদের উত্থান কবে হয়? সাতবাহন, ওই যে বললাম গৌতমী সাতবাহন পতনের পরে হয়। সিংহ বিষ্ণু পরবর্তী পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা হলেও শিব স্কন্দ বর্মন প্রাথমিক রাজা হিসাবে পরিচিত হয়। সিংহ বিষ্ণু পরবর্তী পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা হলেও শিব স্কন্দ বর্মন প্রাথমিক রাজা হিসাবে পরিচিতি পান। আজকের মানে ইতিহাসের এই আজকের ক্লাসটা শেষ হলো। আরো 2-3টি ক্লাস আছে, হ্যাঁ, মানে আরো কিছু রয়েছে। সেই ক্লাসগুলো পরবর্তী ভিডিওতে আমার আসবে। পরপর সেই ভিডিওগুলো আসবে, আপনারা দেখতে থাকুন, বা আপনারা বা তোমরা আমার স্নেহের ভাইয়েরা দেখতে থাকো, হ্যাঁ, এবং চ্যানেলটার সাথে থাকো। চ্যানেলগুলোর ভিডিওগুলো আমার ভিডিও কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো, হ্যাঁ, কমেন্ট করো যে তোমরা আর কোন কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও বা নিতে চাও। সেই টপিক অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। তোমরা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং ফলো করো। ঠিক আছে, বাই। থ্যাংকস ফর ওয়াচিং।